হয়তো অন্য কারো রূপ ধরে ওই উজ্জ্বল তারাটা তোর সামনে এসে ধরা দিয়েছে। লাবিবা: না রে, তারা কখনো খসে পড়ে না। আমার তারাটাও সযত্নে আকাশে উকি দেয়। হয়তো আমার চোখে পড়ে না। চাঁদনী: আকাশের মালিক হয়তো ওই উজ্জ্বল তারাটার তীব্র আকুতি সহ্য করতে না পেরে তাকে আবার নতুনভাবে আবিষ্কার করে ধরাতে পাঠিয়েছে। এবার হয়তো অনেক হায়াত দিয়ে পাঠিয়েছে তাকে। জীবনের সব সুখ ভোগ করে বৃদ্ধ বয়সে এসে তার হায়াত ফুরাবে। লাবিবা: মাহিন কখনো নূরের মতো হতে পারবে না। আমার নূরের আকাশের মতো বিশাল মনের সাথে মাহিনের সংকীর্ণ মনের তুলনা করাটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। চাঁদনী: সংকীর্ণ মনটা হয়তো আকাশের মতো বিশাল হতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের চাঁদের ছোঁয়ায় কঠিন মন ও নরম হয়ে যায়, যেমনটা নূর ভাইয়ার হয়েছিল। এবার হয়তো এই চাঁদের ছোঁয়ায় কারো সংকীর্ণ মন নতুন করে উদারতা শিখবে। লাবিবা: লাবু, আর কথা বাড়াস না, আমার দেরি হয়ে যাচ্ছে। প্লিজ খোপায় ফুলগুলো গুজে দে। চাঁদনী: লাবিবা আর দেরি না করে চাঁদনির খোপায় তাড়াতাড়ি ফুল গুজে দিল। কারণ চাঁদনির চেহারা দেখেই বোঝা গেছে চাঁদনি প্রচণ্ড রেগে গেছে। লাবিবার কথাগুলো চাঁদনির একদমই মনে ধরছে না। খোপায় ফুল গুজা শেষে চাঁদনি একবার আয়নার দিকে তাকিয়ে কপালের কালো টিপটা ঠিক করে লাবিবার মাথায় একটা গাড্ডা মেরে সামনে হাঁটা ধরল। চাঁদনি সিঁড়ি বেয়ে নিচে নামতেই বাড়ির সবাই চাঁদনির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি একটা মলিন হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি আমার বরের সাথে দেখা করতে যাচ্ছি। ফিরতে হয়তো রাত হবে। তোমরা আমার জন্য টেনশন করো না। তাছাড়া তোমরা তো ভুলেই গেছো আজ আমাদের 4th অ্যানিভার্সারি। কিন্তু আমি ভুলিনি। আসছি আমি। একথা বলেই চাঁদনি বাড়ি থেকে বের হয়ে যায়। নূরের আম্মু মুখে কাপড় গুজে ফুফিয়ে কান্না করছে আর মিনমিন করে বলছে, নূর চাঁদকে ভালোবেসে ওর জীবন খুইয়ে দিল, আর চাঁদ নূরকে ভালোবেসে নিজের ইহকালই খুইয়ে দিচ্ছে। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? যে বেঁচে থাকায় শুধু অপেক্ষা নিয়ে বাঁচতে হয়। আদৌ কি অপেক্ষার অবসান ঘটিয়ে কেউ আসবে আমার চাঁদের জীবনের শেষটা সুন্দর করতে? চাঁদনি বাড়ির গেট থেকে বেরিয়ে সামনে হাঁটা ধরে। চাঁদনিদের বাড়ি থেকে 20 মিনিট হেঁটে গেলেই একটা বড় কবরস্থানে নূরের সমাধিটা স্পষ্ট দেখা যায়। চাঁদনি যেই না বাড়ির গেট থেকে বের হয়ে একটু সামনে গেল অমনি এর উল্টো রাস্তা দিয়ে আয়মনের গাড়ি গেটের ভিতর ঢুকল। ওরা কেউ কাউকে দেখেনি। আয়মন গাড়িটা বাড়ির বাগানে পার্ক করে মাহিনকে নিয়ে বাড়ির ভিতর ঢুকে যায়। বাড়ির ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে সবাই। সাথে নূরের আম্মুও আছে। চাঁদনির পাগলামোতে ওরা তোবদা লেগে আছে। মাহিন আর আয়মন দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে। আয়মন মাহিনের হাত ধরে সবার সামনে এনে দাঁড় করায়। সামনের দিকে তাকিয়ে সবাই চোখগুলো বড় বড় করে ফেলে। মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। নূরের আম্মু হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পলক ফেলা ও ভুলে গেছে। মাহিন সবার মুখের দিকে তাকিয়ে ওর মাকে খুঁজছে। মাহিন ডান দিকে মাথাটা ঘুরিয়ে যেই না সাবরিনা আবরারের দিকে তাকালো অমনি মাহিনের চোখে জল ভরে এলো। আসলে আমরা সন্তানদের মধ্যে একটা স্পেশাল পাওয়ার থাকে তার গর্ভধারিণী মাকে চেনার। টানা 9 মাস আমরা মায়ের গর্ভে থাকি। মায়ের প্রতিটা শ্বাস, নিঃশ্বাস, হাঁটা চলা সব আমাদের খুব ভালো করে চেনা। তাছাড়া মায়েদের গায়ে একটা আলাদা গন্ধ থাকে। সেই গন্ধটাই মায়ের পরিচিতি, উপস্থিতি আমাদের দেহের প্রতিটা শিরায় উপশিরায় জাগান দিয়ে দেয়। সাবরিনা আবরার নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। এক ছুটে মাহিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। উনি মাহিনের চোখের দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে মাহিনের বুকটা একবার ছুঁয়ে দেখল। অমনি উনি হাতটা সরিয়ে নির্বিকার হয়ে মাহিনের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ উনি সবটাই দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছেন।
কিন্তু যখন উনি মাহিনের বুক ছুঁয়ে দেখেছেন তখনই উনি বিশ্বাস করে নিয়েছে যে এটাই উনার নূর। মাহিনের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, মুখে একটা হাসিও লেগে আছে। মাহিন আর দেরি না করে ওর আম্মুকে ঝাপটে ধরল। সাবরিনা আবরার ও উনার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে আর চিৎকার দিয়ে বলছে, তুই যেহেতু ফিরেই আসবি, তাহলে মিথ্যে অভিনয়টা কেন করলি? কেন আমার বুক খালি করে ওইভাবে চোখ বুজে নিয়েছিলি? কেন আমাদের জীবনের সব হাসি খুশি কেড়ে নিয়েছিলি? সাথে তোর বাবাকেও কেড়ে নিয়েছিস। চাঁদের মুখের দিকে তাকানো যায় না। সে এখনো তোর জন্য পাগলামি করে। খুব মজা পাচ্ছিলি আমার মেয়েটাকে কষ্ট দিয়ে? মাহিন কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে। উপস্থিত সবাই মুখটা এখনো হা করে রেখেছে। সামনে যা যা হচ্ছে তাদের কিছুই বিশ্বাস হচ্ছে না। মৃত্যু মানুষ আবার জীবিত হতে পারে নাকি? হুট করে আয়মন সবাইকে উদ্দেশ্য করে বলল, প্লিজ তোমরা সবাই হা হওয়া মুখটা বন্ধ করো। নূরকে সেই 4 বছর আগেই দাফন করে এসেছি। মৃত্যু মানুষ শুধু কিয়ামতের দিনই পুনরুদ্ধার হয়, এর আগে তা সম্ভব নয়। তোমাদের সামনে যাকে দেখছ সে নূর না, সে হলো নূরের যমজ ভাই মাহিন। একথা শোনার সাথে সাথেই সাবরিনা আবরার মাহিনকে ছেড়ে দূরে সরে যায়। আয়মন সাবরিনা আবরারের হাত টেনে ধরে বলে, খালাম্নি ভয় নেই। তুমি যাকে একটু আগে জড়িয়ে ধরলে সেও তোমার ছেলে। একথা বলেই আয়মন মাহিনের ব্যাপারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে। সাবরিনা আবরার যেমন খুশি হয়েছে তেমনি খুব কষ্টও পেয়েছে। উনার অগোচরে উনার হাজবেন্ড এত কিছু করে ফেলল, কিন্তু উনি বিন্দুমায়ও আঁচ করতে পারল না। মাহিন এবার দৌড়ে গিয়ে সাবরিনা আবরারকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি তোমার নূর হতে চাই। তুমি যেমন সবসময় মনে করতে নূরের অস্তিত্ব এক, এখন ও ঠিক এটাই মনে করবে। কারণ নূর মরেনি, নূর আমার মাঝেই বেঁচে আছে। নূরের অস্তিত্ব আমি ধরে রাখব। আমি তোমাদের সবার কাছে নূর হয়ে থাকতে চাই। আমি আবার সব আগের মতো করে দিব। কোথাও কোনো ফাঁক ফোকর থাকবে না। চাঁদ পাখিকে ও আমি আবার সামলিয়ে নিব। তোমাদের সাহায্য আমার খুব করে দরকার। তোমরা যদি আমার পাশে থাকো আমি নিজেকে ঠিক নূরের মতো গড়ে তুলব। মাহিনের কথা শুনে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠল। চাঁদনির আম্মু মাহিনের কাঁধে হাত রেখে বলল, আমার চাঁদের তোমাকে ভীষণভাবে দরকার। আমার মেয়ের অগোছালো জীবনটাকে তুমি খুব সুন্দর করে গুছিয়ে দাও। আমরা সবাই তোমার পাশে আছি। বাড়ির সবাই চাঁদনির আম্মুর কথায় সম্মতি জানালো। মাহিন মুখে একটা মৃদু হাসি টেনে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি আজ থেকেই তোমাদের বাড়িতে থাকব। তোমাদের যদি কোনো আপই না থাকে তাহলে কি আমার আরেকটা পরিবার তোমাদের সাথে থাকতে পারবে? আমি আমার 2 মাকে একসাথে দেখতে চাই। আমার জীবনে আমার 2 মাই খুব গুরুত্বপূর্ণ। পিছন থেকে চাঁদনির আব্বু মাহিনের কাঁধে হাত দিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমাদের কোনো আপই নেই। উল্টো আমরা আরো খুশি হব। কারণ আমাদের পরিবারটা আরো বড় হবে। নূর ছাড়া এত দিন সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল। এবার সবকিছু 16 আনা পূর্ণ হবে। সবাই ব্যাপক খুশি চাঁদনির আব্বুর কথায়। সাবরিনা আবরার এখনো মাহিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। মাহিন এবার সবার দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখি কোথায়? আজ নূর ভাইয়া আর চাঁদের 4th অ্যানিভার্সারি। তাই ও কবরস্থানে গেছে নূর ভাইয়াকে দেখতে। লাবিবা। মাহিন আগ পাস না ভেবে বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের দিকে ছুটল। মাহিন এখানকার কিছুই চিনে না, তারপরও সে হন্য হয়ে পাগলের মতো রাস্তায় দৌড়াতে লাগল। রাস্তায় কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে সে কবরস্থান এসে পৌঁছে গেল। কবরস্থান পৌঁছেই মাহিন বেকুবের মতো দাঁড়িয়ে পড়ল। চাঁদনি নূরের কবরের উপর মাথা রেখে শুয়ে আছে আর চিৎকার দিয়ে বলছে,
নূর, আপনার চাঁদ পাখি আজ আপনার মনের মতো সেজেছে। আপনার প্রিয় রঙে সে নিজেকে রাঙিয়েছে। আজ আমি আপনার পছন্দের বনফুল গুজে মাথায় খোপা করেছি নূর। আমার পিঠের কালো তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। নূর, আপনি দেখছেন তো? আপনার কথা মতো আমি এই তিলটাকে এত বছর চুল দিয়ে ঢেকে রেখেছি। কিন্তু আজ তো আমাদের 4th অ্যানিভার্সারি, তাই আপনার পছন্দ মতো আমি সেজেছি। আমি জানি নূর, আপনি আমাকে খুব মুগ্ধ হয়ে দেখছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাই না কেন? বুঝছি না আমার চোখের ব্যামো হয়েছি নাকি আপনিই আমার কাছে এসে ধরা দিচ্ছেন না। নূর, আজকের দিনটাতে তো আমাকে আপনার খুব আদর দেওয়ার কথা। আদর তো দূরে থাক, আমি তো আপনাকে দেখতেই পাই না। কেন এমন হচ্ছে নূর? জানেন নূর, আপনাকে ছুঁতে আমার ভীষণভাবে মন চায়। আপনাকে এখন আমার মরীচিকা মনে হয়। কল্পনায় আপনাকে দেখি, অথচ ছুঁতে গেলেই আপনি পালিয়ে যান। আপনি কথা দিয়ে কথা রাখেননি নূর। আপনি বলেছিলেন আমাদের শেষ নিঃশ্বাসটা একসাথেই বন্ধ হবে। কিন্তু দেখুন, আপনি স্বার্থপরের মতো আমার আগেই নিঃশ্বাস বন্ধ করে কি সুন্দর করে শান্তিতে ঘুমিয়ে আছেন। আপনি যাওয়ার সময় সাথে করে আমার ঘুমগুলো কেড়ে নিয়ে গেছেন। জানেন নূর, গত 4 বছর ধরে আমার চোখে ঘুম এসে ভিড় জমায় না। ওরা আমার মনের ক্লান্তিতে নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই ওরা আমার চোখে ভিড় জমানোর সাহস করে না। আপনার বুকে মাথা রেখে ঘুমানোটা আমার অভ্যাস হয়ে গেছে নূর, তাই আপনার ওই কোমল বুকটা ছাড়া আমার একটুও ঘুম আসে না। আমার চোখগুলো বেশ ক্লান্ত হয়ে পড়েছে নূর। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। আপনি প্লিজ ফিরে আসুন। আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। প্লিজ নূর, আপনি কথা বলুন। আপনার মৌনতা আমাকে খুব পোড়াচ্ছে। আমার ভালোবাসার আকুতি কি আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? নাকি আপনি বধির হয়ে গেছেন? নূর শুনুন, আমি আপনাকে 2টা চয়েজ দিচ্ছি। প্রথম চয়েজ, আপনি আমার কাছে জলদি ফিরে আসুন। দ্বিতীয় চয়েজ, নয়তো আমাকে আপনার কাছে খুব শীঘ্রই নিয়ে যান। প্লিজ নূর, আপনি যে কোনো একটা চয়েজ বেছে নিন। আপনাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমিও এখন মৃত্যুকে ভয় পাই না নূর। আপনিই তো বলেছেন, মৃত্যুকে ভয় পাওয়া মূর্খতা। আপনি যেমন মূর্খদের কাতারে পড়তে চাননি, তেমনি আমিও মূর্খদের কাতারে পড়তে চাই না। আমিও কোনো পিচ ঢালা রাস্তায় গাড়ির ঘর্ষণে পিষে যেতে চাই। নূর, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন আমাকেও আপনার মতো পিষে নেয়। আমিও আপনার মতো ছিন্ন বিচ্ছিন্ন হতে চাই। রক্তাক্ত নিথর দেহটা নিয়ে রাস্তার একপাশে পড়ে থাকতে চাই। তখন হয়তো আপনার মন গলবে, আর আপনি ছুটে এসে আমার নিথর দেহটা নিয়ে খুব কাঁদবেন, ঠিক আমি যতটা আপনার জন্য কেঁদেছি। চাঁদনি এবার নূরের কবর থেকে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে একটা বুক ফাটা চিৎকার দিয়ে বলল, নূর, আপনার উপর আমার এক আকাশ অভিমান জমে আছে। চাঁদনি আর কিছু বলতে পারল না। তার আগেই সে হেলে দুলে নিচে পড়ে যেতে নিলেই মাহিন এসে চাঁদনিকে ধরে ফেলে। চাঁদনি ঢুলু ঢুলু চোখে মাহিনকে দেখে একটা মুচকি হাসি দিয়ে মাহিনের বুকে লুটিয়ে পড়ে। মাহিন চাঁদনিকে বুকের সাথে চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে জোরে চিৎকার দিয়ে বলে উঠে, চাঁদ পাখি, আমি তোমায় এক আকাশ পরিমাণ ভালোবেসে তোমার জমে থাকা সব অভিমান শূন্যে নামিয়ে মাটি চাপা দিয়ে দিব। তুমি আমার মাঝে নূরের কোনো কমতি খুঁজে পাবে না। কাল ভোর থেকেই নূর হয়ে আমি তোমার সামনে দাঁড়াব। তোমার চোখের ঘুমগুলো আর ক্লান্ত হবে না। ওরা এবার নিশ্চিন্তে তোমার চোখে এসে ধরা দিবে। নূর তোমাকে ভালোবেসে মরেছে, আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে বাঁচব। নূরের কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমি তোমার হাতটা কখনো ছাড়ব না, উল্টো শক্ত করে আঁকড়ে ধরব। বজ্রপাতের বিকট আওয়াজে আমি হকচকিয়ে তোমার হাত ছাড়ব না। আমি তোমার স্বস্তির নিঃশ্বাস হতে চাই, কোনো চাপা দীর্ঘশ্বাস হতে চাই না। আমি তোমার মনের আকুলতা হতে চাই, তীব্র আকুতি হতে চাই না।
আমি তোমার দুটো নির্ভরযোগ্য হাত হতে চাই। সেই হাতে তুমি দুহাত রেখে আমার সাথে কদম মিলাতে পারো। এসব বলেই চোখে এক সমুদ্র জল নিয়ে মাহিন চাঁদনিকে কোলে তুলে নেয়। চাঁদনি সেন্সলেস হয়ে মাহিনের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে। মাহিন চাঁদনির স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে সামনে হেঁটে চলছে। আকাশে চলছে আজ ঝড়ো হাওয়ার তাণ্ডব। থালার মতো গোল চাঁদটা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। যে কোনো সময় বৃষ্টি এসে ধরাকে ভিজিয়ে দিবে। হঠাৎ করেই এক ফসলা বৃষ্টি এসে মাহিনের কপাল থেকে গড়িয়ে চাঁদনির ঠোঁটে এসে পড়ল। চাঁদনির ঠোঁটটা একটু নড়ে চড়ে উঠল। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির ঝিরিঝিরি শব্দে এতক্ষণে হয়তো ময়ূরপঙ্খীরাও তাদের রঙ্গ বেরঙ্গের ডানা মেলে বৃষ্টির তালে তাল মিলিয়ে নিজের শরীর মন দোলাতে শুরু করেছে। ঝুম বৃষ্টি যেমন পৃথিবীটাকে ধুয়ে মুছে স্বচ্ছ করে তুলে, তেমনি বৃষ্টির প্রতিটা ফোঁটা আমাদের মনের সব দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে স্নিগ্ধ করে তুলে। বৃষ্টি হলো উচ্ছলতার প্রতীক। সেই উচ্ছলতায় গা ভাসাতে কারই বা মন নাচায়। আকাশের বুকে যখন গভীর কালো মেঘ ছেয়ে যায় তখনই আকাশ কান্না করে পুরো পৃথিবীতে ভাসিয়ে দেয়। আচ্ছা, কখনো তো এর উল্টোটাও হতে পারে, মানুষ যেমন অতি সুখে কান্না করে, আকাশও তো কখনো কখনো অতি সুখে কান্না করতে পারে। যেমনটা আজ হচ্ছে। মাহিন আর চাঁদনিকে একসাথে দেখে আকাশও হয়তো খুব খুশি আজ। তাই সে তার উচ্ছলতায় দুটো মনকেই ভাসিয়ে দিচ্ছে। আকাশও হয়তো এতদিন অপেক্ষায় ছিল কবে চাঁদনির অপেক্ষার প্রহর ঘনিয়ে আকাশে নতুন তারা এসে উকি দিবে। মাহিন চাঁদনিকে কোলে নিয়ে হাঁটছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা বরফের ছোট টুকরোতে রূপ নিয়েছে, যাকে বলে শিলা বৃষ্টি। আকাশের জমে থাকা কষ্টগুলো বরফ হয়ে ধরাতে গলে পড়ছে। মাহিনের পুরো শরীরে থরথর করে কাঁপন তুলে দিচ্ছে এই বৃষ্টি। দুজনে ভিজে একাকার। মাহিন ওর পুরো শরীর দিয়ে চাঁদনিকে ঢেকে রেখেছে। বুকের মাঝে চেপে ধরেছে চাঁদনিকে, যেন বরফের টুকরোগুলো মাহিনকে ভেদ করে চাঁদনির গায়ে পড়তে না পারে। সে তার উপর দিয়েই সব বৈরী তাণ্ডব হ্যান্ডেল করে নিচ্ছে। অথচ এসব দেখার মতো মুখ্য মানুষটাই অচেতন অবস্থায় পড়ে আছে। সে কি আদৌ কখনো বুঝবে কেউ একজন ঠিক নূরের মতো ছায়া দিয়ে তাকে ছায়াসঙ্গী করে রেখেছে? হঠাৎ করেই একটা গাড়ি এসে থেমে যায় মাহিনের সামনে। গাড়ির কাঁচ খুলে আয়মন চিৎকার দিয়ে মাহিনকে বলে গাড়িতে এসে বসতে। আয়মনকে দেখেই মাহিন তড়িঘড়ি করে চাঁদনিকে ব্যাক সিটে শুইয়ে দেয়। মাহিন ও ব্যাক সিটে বসে পড়ে। চাঁদনির মাথাটা মাহিন ওর কোলে তুলে নেয়। মাহিন ওর শার্টটা গা থেকে খুলে ফেলে। ধবধবে সাদা দেহটা উন্মুক্ত হয়ে আছে। আয়মন ড্রাইভিং সিটে বসে মাহিনের কাণ্ড দেখছে। মাহিন হঠাৎ আয়মনের দিকে তাকিয়ে বলে, একটু সামনে এগিয়ে আয়। আয়মন নিজের শার্টটা টেনে ধরে ইনিয়ে বিনিয়ে বলতে লাগল, কেন কেন? তোর মতলব কিন্তু আমার ভালো ঠেকেছে না। তুই শার্ট খুলে কি করতে চাইছিস? শুন, আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। ছ্যা ছ্যা, আমার এমন দিনকালও পড়েনি যে তোর যাব। তুই সামনে আসবি কিনা বল? আয়মন মাহিনের কথায় একটু সামনে এগিয়ে আসে। মাহিন এবার ঝটফট করে আয়মনের শার্টের সবগুলো বোতাম খুলে আয়মনের শরীর থেকে শার্টটা ছিনিয়ে নিয়ে ওর ভেজা শার্টটা আয়মনের হাতে ধরিয়ে দেয়। আয়মন বেকুবের মতো তাকিয়ে আছে। মাহিন আয়মনের শার্টটা দিয়ে চাঁদনির ভেজা শরীরটা খুব যত্নে মুছে দিচ্ছে। শাড়ির আঁচলটা নিংড়ে মাহিনের হাঁটুতে মেলে দিয়েছে। চুলের খোপাটা খুলে চুলগুলো খুব আস্তে করে মুছে দিচ্ছে। আয়মনের অবাক চাহনি দেখে মাহিন আয়মনকে উদ্দেশ্য করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? চাঁদ পাখির ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে। আমার শার্টটা ভিজে গেছে তাই তোর শার্টটা ছিনিয়ে নিলাম। হা হওয়া মুখটা তাড়াতাড়ি বন্ধ কর, না হয় মাছি ঢুকে যাবে। শালা, একটু হলে ও তো লজ্জা থাকা দরকার।
বোন আর জিজুর রোমাঞ্চ বসে বসে হা হয়ে দেখছিস। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। বাড়িতে গিয়ে চাঁদ পাখির শাড়ি চেঞ্জও করতে হবে, না হয় জ্বর বাঁধিয়ে বসবে। আয়মন ওর হা হওয়া মুখটা বন্ধ করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে দেয়। চাঁদনির গা মুছতে গিয়ে আয়মনের শুকনো শার্টটা ভিজে চুপ হয়ে গেছে। মাহিন এই ভেজা শার্টটাই পরে নিল। ঠান্ডায় মাহিন থরথর হয়ে কাঁপছে। বাহিরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছে। মাহিন ওর কাঁপাকাঁপি ভুলে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চাঁদনির শুভ্র মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত নিষ্পাপ এই মুখ! এই মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে 1000 বার হারিয়ে দিতে পারব। দেখব আমার নিখোঁজ হওয়ার খবরটা কানে আসলে ওর নিষ্পাপ মুখটা কতটা হিংস্র হতে পারে। হয়তো নূরের মতো আমাকে ও সে পাগল হয়ে খুঁজবে। তবে আমি নূরের মতো চিরতরে চোখ বুঝব না। আমি অচেতন হয়ে আমার চাঁদ পাখির ভয়ার্ত মুখটা দেখব। আয়মন লুকিং গ্লাস দিয়ে সব দেখছে আর মনে মনে হাসছে। আয়মন এটাই চেয়েছিল। মাহিন ও চাঁদনির জন্য ঠিক এতটাই পাগলামি করুক যতটা নূর করেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থেমে গেল চাঁদনিদের বাড়ির সামনে। মাহিন আয়মনের দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, আয়ু সোনা, আমার একটা হেল্প করবি? এত বালুপাসা মিক্স করে বলছিস, নিশ্চয়ই কোনো গাফলা আছে। না ইয়ার, 1000 হলেও তুই আমার শালা। শুধু ছোট্ট একটা হেল্প লাগবে তোর। জলদি বলে ফেল। অ্যাকচুয়ালি বাহিরে তো এখনো খুব বৃষ্টি হচ্ছে। আমি এখন চাঁদ পাখিকে কিভাবে বাড়ির ভিতর নিয়ে যাব বল? ওকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকার আগেই আবার ওর পুরো শরীর ভিজে চুপ হয়ে যাবে। তার চেয়ে বরং তুই এক কাজ কর, এক দৌড়ে বাড়ির ভিতর যাবি, তারপর আম্মুর থেকে একটা ছাতা এনে আবার এক দৌড়ে গাড়িতে চলে আসবি। তারপর আমি চাঁদ পাখিকে কোলে তুলে নিব আর তুই আমাদের উপর ছাতাটা ধরে রাখবি। ব্যাস এতটুকু হেল্প করলেই চলবে। আয়মন মদনের মতো তাকিয়ে আছে মাহিনের দিকে, কারণ বৃষ্টি কিছুটা থেমে এসেছে। গাড়ি থেকে বাড়ির ভিতর যেতে চুপ হয়ে ভিজে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ঊর্ধ্বে গেলে 2-1 ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়বে। অপসে তো দেখি নূরের চেয়ে আরো বেশি পাগল। কি আর করার, এখন আবার আগের মতো সার্ভিসিং শুরু হয়ে গেল আমার। নূর যেমন খাটিয়েছে, এবার এই মাহিনটাও আমাকে খাটিয়ে মারবে। আয়মন এসব ভাবতে ভাবতে বাড়ির ভিতর গিয়ে ছাতা নিয়ে আসে। মাহিন গাড়ি থেকে নেমে চাঁদনিকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা ধরে আর আয়মন বডিগার্ড লাভলি সিং এর মতো ওদের মাথার উপর ছাতা ধরে সামনে হাঁটছে। বাড়ির ভিতর ঢুকেই মাহিন চাঁদনিকে ওর রুমে শুইয়ে দেয়। চাঁদনি এখনো চোখ খুলেনি। ভিতরের ঘাটা যত গভীর হয় মানুষের বোধশক্তি ততটাই লোপ পায়। ওরা তখন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেমনটা চাঁদনির সাথে হচ্ছে। বৃষ্টির পানি চোখে মুখে পড়ে ও চাঁদনির এখনো সেন্স ফিরেনি। সে বোধশক্তি হারিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বোধশক্তি ফিরার জন্য একটা স্ট্রং কানেকশন দরকার। দেহ আর মন যখন শিথিল হয়ে উঠবে তখনই পৃথিবীর সাথে কানেকশন জুড়ে যাবে। তাই ওকে এখন এভাবেই ছেড়ে দেওয়া উচিত। পরে হয়তো নিজেই চোখ খুলবে। চাঁদনির রুমে বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে। চাঁদনির আম্মু, মাহিনের আম্মু, জায়মা, লাবিবা, ওরা 4 জন চাঁদনির পাশে বসে আছে। ওদের সাথে কায়রাও এসে যোগ দিল। মাহিন জায়মা আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল, তোমরা তাড়াতাড়ি করে চাঁদ পাখির শাড়িটা চেঞ্জও করে দাও, না হয় ঠান্ডা লাগিয়ে আবার জ্বর বাঁধিয়ে বসবে। আমরা সবাই বাহিরে যাচ্ছি। জায়মা আর লাবিবা মাহিনের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়াল। মাহিন এবার সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। সাবরিনা আবরার মাহিনকে বুকে চেপে ধরে বলছে, তোর বড় ভাই নীর কালই ঢাকা থেকে ফিরছে। তোর কথা জানার পর থেকেই সে পাগল হয়ে আছে তোকে দেখতে।
আমি ও আমার বড় ভাইকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। তবে আম্মু আমাকে এখন ওই বাড়িতে যেতে হবে। আমার ওই মাটাও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে প্রমিস করছি কাল আমি আমার ওই পরিবারের সবাইকে নিয়ে এই বাড়িতে চলে আসব। বাবা তুই ওদের ফোন করে বলে দে আমাদের বাড়িতে চলে আসতে। আমি তোকে আর কিছুতেই একা ছাড়ব না। মাহিনের আম্মু। আম্মু প্লিজ আজকের রাতটাই তো। কথা দিচ্ছি এরপর থেকে আর কখনো তোমার চোখের আড়াল হব না। মাহিন। মাহিনের মামু তৌহিদ আহমেদ মাহিনের পাশে বসে মাহিনকে জড়িয়ে ধরে বলল, যাও বাবা, সেলিনা চৌধুরীকে বুঝিয়ে শুনিয়ে এই বাড়িতে নিয়ে এসো। তাছাড়া কিছুদিন পরেই তো ওদের সাথে আমাদের নতুন সম্পর্ক তৈরি হবে। কালকের মধ্যেই আমরা সেলিনা চৌধুরীর পরিবারকে এই বাড়িতে দেখতে চাই। সবাই একসাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। মাহিন আর দেরি না করে ওর মামুর কথায় সম্মতি জানিয়ে বাড়ির বাহিরে চলে আসে। আবার কি মনে করে মাহিন দৌড়ে বাড়ির ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে সোজা চাঁদনির রুমে ঢুকে যায়। চাঁদনির শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। একটা সাদা রঙের সালোয়ার স্যুট পরিয়ে চাঁদনিকে শুইয়ে দেওয়া হয়েছে। চাঁদনি এখনো চোখ বন্ধ করে রেখেছে। লাবিবা আর জায়মা চাঁদনির পাশে বসে আছে। মাহিন মাথা চুলকাতে চুলকাতে কিছুটা লজ্জা পেয়ে জায়মা আর লাবিবাকে বলল চোখটা বন্ধ করতে। মাহিনের কথা মতো দুজনই চোখটা বন্ধ করে ফেলল। মাহিন নিচু হয়ে চাঁদনির দিকে ঝুঁকে ওর কপালে একটা চুমো খেয়ে দরজার কাছে এসে লাবিবা আর জায়মাকে বলল, চাঁদ পাখির সেন্স আসলে আমাকে অবশ্যই একটা ফোন করে জানিয়ে দিও। জায়মা আর লাবিবা চোখ থেকে হাত সরিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। মাহিন যাওয়ার পর দুজনেই হাসিতে ফেটে পড়ল। কারণ ওদের বুঝা হয়ে গেছে মাহিন যে চাঁদনির কপালে চুমো খেয়েছে। রাত 1টা। মাহিন সেলিনা চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে আছে। মিনার পাশে বসে আছে। সেলিনা চৌধুরীর চোখ থেকে অজস্র জল গড়িয়ে মাহিনের পুরো মুখ ভাসিয়ে দিচ্ছে। মাহিন সেলিনা চৌধুরীর হাতে চুমু খাচ্ছে আর বলছে, মমো প্লিজ তুমি কান্না করো না। আমি আমার 2 মাকেই চাই। তোমরা দুজনই আমার রক্তের সাথে মিশে আছো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমরা সবাই কাল থেকে চাঁদ পাখিদের বাড়িতে একসাথে মিলেমিশে থাকব। তোমাকে তো সব বললামই। আমি জানি আমার মমো খুব বুঝদার। সে আমার কথা বুঝবে এবং রাখবে। ড্যাডকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ড্যাডকে আমি সব বুঝিয়ে বলবো। হুট করে কারো বাড়িতে এভাবে চলে যাওয়া যায় না মাহিন। আমাদের এই বিশাল বাড়িটা কি এভাবেই ফাঁকা পড়ে থাকবে? সেলিনা চৌধুরী, ফাঁকা পড়ে থাকবে কেন? আমরা সবাই মিলে প্রতি মাসে এই বাড়িতে পিকনিক করতে আসব। আর অনেক দিন থেকেও যাব। তুমি রাজি হয়ে যাও প্লিজ মমো। মাহিন, হ্যাঁ মমো, ভাইয়া তো ঠিকই বলেছে। আমি ও রাজি ওই বাড়িতে থাকার জন্য। প্রতি মাসে আমরা এই বাড়িতে পিকনিক করতে আসব। মিনার, হ্যাঁ হ্যাঁ, তুমি তো রাজি হবেই। ওই বাড়িতে তো তোমার প্রাণভোমরা জায়মা আছে। তোমার উড বি ওয়াইফ সেলিনা চৌধুরী। মাহিন সেলিনা চৌধুরীর কোল থেকে উঠে খিলখিল করে হেসে বলল, মিনার তোর জন্য সুবিধাই হবে বল। জায়মাকে সারাক্ষণ চোখে চোখে হারাবি। তোর জন্য মনে হয় কম সুবিধা হবে? তুইও তো সারাক্ষণ চাঁদ পাখি বলে পিছন পিছন ঘুরবি। মিনার। মাহিন এবার শুয়া থেকে উঠে গলাটা এহেম এহেম করে ঠিক করে বলল, বেশি কথা না বলে জামা কাপড় সব প্যাকেজিং করতে থাক। কাল ভোরে উঠেই আমরা গাড়ি নিয়ে উড়াল দিয়ে চাঁদ পাখির বাড়ির সামনে ল্যান্ড করব। সেলিনা চৌধুরীর মন সায় দিচ্ছে না নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাওয়ার। কিন্তু ছেলের কথাও ফেলতে পারছে না। তবে উনি এটা ভেবে খুব খুশি যে উনার ছেলে উনাকে ভুল বুঝে দূরে সরে যায়নি, বরং সবাইকে আঁকড়ে ধরেছে।
কি সুন্দর সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে মাহিন। মানতে হবে আমার দেওয়া শিক্ষার প্রসার আমার ছেলের মনুষ্যত্বে ভালোই দাগ কেটেছে। মাহিন রুমে এসে ওর লাগেজ গুছাতে শুরু করেছে। মাহিনের ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। ওর নীলাভ চোখ দুটো খুশিতে জল জল করছে। মনে হচ্ছে ওর হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। ওর আত্মা নতুন করে বাঁচার দিশা খুঁজে পেয়েছে। নতুন উচ্ছ্বাসে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। মাহিন এবার ব্যালকনিকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, মরুর ওয়াপে ঝলসে যাওয়া তোমার ক্ষত বিক্ষত মনকে আমি এক ফসলা বৃষ্টি হয়ে তরতাজা করে তুলব চাঁদ পাখি। আকাশের শত সহস্র নক্ষে রাজির মধ্যে উজ্জ্বল শুকতারা হয়ে আমি তোমার চোখের মণিতে জ্বলে উঠব। তোমার চোখের কালো মণিটা জুড়ে থাকবে শুধু আমার বিচরণ। আমি দারুণভাবে তোমাকে চাই। তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসতে চাই যতটা ভালোবাসলে তুমি নূরকে ভুলে থাকতে পারবে। আমি তোমাকে ঠিক ততটাই চাই যতটা চাইলে তুমি আমাকে ছেড়ে নূরের কাছে যাওয়ার কথা ভাবতেও পারবে না। আমি তোমার মনে নূর হয়ে থাকব। কখনো আমার আর নূরের মাঝে তুমি পার্থক্য খুঁজে পাবে না। যদি পার্থক্য খুঁজতে যাও তবে বারবার ব্যর্থ হয়ে আমার বুকে লুটিয়ে পড়বে। সকাল 7টা। মৃদু রোদ জানালার কাচ ভেদ করে চাঁদনির চোখে তির্যকভাবে এসে পড়ছে। চাঁদনি চোখ মুখ কুঁচকে রেখেছে। আজকের রোদটা ও খুব নাছোড়বান্দা। চাঁদনির চোখ থেকে সরতেই চাইছে না। কাল রাতে আকাশ কাঁদতে কাঁদতে হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছিল, যার কারণে আজকের সকালটাকে সূর্যের মৃদু আলোতে ভরিয়ে দিয়েছে। এক কথায় আজকের সকালটাকে বলা যায় সোনাঝরা রোদ্দুরের একটি শুভ্র সকাল। হঠাৎই চাঁদনি ওর কুঁচকে রাখা চোখ মুখ শান্ত করে ফেলল। ঠোঁটটা প্রসারিত করে একটা মুচকি হাসি দিয়ে পাশে রাখা কোল বালিশটা জড়িয়ে ছোট বাচ্চাদের মতো গুটি সুটি মেরে শুয়ে পড়ল। কেউ একজন যে বুকে দুহাত গুজে রোদের তাপে তার শরীরটা ঝলসে দিয়ে মুখে মুগ্ধতার হাসি টেনে ঠায় দাঁড়িয়ে আছে, সেদিকে চাঁদনির খেয়াল নেই। প্রায় 1 ঘন্টা পর চাঁদনি তৃপ্তির ঘুম ঘুমিয়ে শোয়া থেকে হাই তুলতে তুলতে বিছানায় চোখ বন্ধ করে বসে পড়ল। চাঁদনি আজ নিজেকে খুব প্রফুল্ল মনে করছে। ঘুমের নেশায় ক্লান্ত ভারী চোখ দুটো হালকা লাগছে। মনে হচ্ছে আজ সে অনেক ঘুমিয়েছে। চোখ ফুলিয়ে রেখেছে ঘুমাতে ঘুমাতে। চাঁদনি এবার চোখ দুটো মিনমিন করে খুলে সামনে তাকালো। সামনে তাকিয়েই আচমকা চাঁদনি চোখগুলো 2 হাত দিয়ে কচলাতে লাগল। মনে হচ্ছে সামনে অবিশ্বাস্য কিছু দেখছে। চোখ কচলানো শেষে চাঁদনি আবার চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো। ওমা, আবার ও সেই চেনা মুখ। মাহিন বুকে 2 হাত গুজে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আর ওর শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। সাদা শার্টটা ঘেমে নিয়ে গায়ের সাথে চিপকে আছে। ওর বডির প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের কালো তিলটা চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির এই মুহূর্তে ইচ্ছে করছে মাহিনের বুকের তিলটা খুঁটে খুঁটে দেখতে। মাহিনের এই রূপটা চাঁদনির হার্টবিট ফাস্ট করে দিচ্ছে। মনে হচ্ছে সামনে স্বয়ং নূর দাঁড়িয়ে আছে। কোথাও কোনো খুঁত নেই। মাহিনের ঘামার্ত শরীরটা দেখে চাঁদনির এতক্ষণে মনে পড়ল, আসলে মাহিনী রোদের তাপে দাঁড়িয়ে এতক্ষণ তাকে ছায়া দিচ্ছিল। যার প্রমাণ মাহিনের ঘামে ভেজা সিক্ত শরীর। সেই আগের রূপ, সেই কেয়ারিং, সেই স্টাইল, সেই চোখ। তাহলে কি আকাশ থেকে তারাটা সত্যি সত্যিই খসে পড়েছে? লাবু কি তাহলে ঠিকই বলেছিল? এই যে ম্যাম, আপনি কি এখনো এভাবেই বসে থাকবেন? জানেন আপনার কত কত কাজ পড়ে আছে। মাহিনের কথায় চাঁদনির ধ্যান ভাঙ্গল। চাঁদনি তাড়াতাড়ি করে কাঁথাটা ওর গা থেকে সরিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমে ঢুকেই চাঁদনি দরজাটা বন্ধ করে সমানে হাঁফাতে লাগল। মাহিনের এতটা বদল চাঁদনিকে খুব ভাবাচ্ছে। চাঁদনি এবার মিনমিন করে বলতে লাগল, এই গম্ভীর ছেলেকে আমাদের বাড়িতে কি করছে? জায়মার বিয়ের তো এখনো অনেক দেরি আছে।
তাছাড়া উনাকে দেখে বাড়ির লোকরা কোনো রিয়েকশন করল না কেন? পুরো বাড়ি এত শান্ত আছে কিভাবে? তাহলে কি আয়মন ভাইয়া আমাকে ছাড়াই হাটে হাড়ি ভেঙে দিল? সবাই এত সহজে সবটা মেনেও নিল। ও সিট, আয়মন ভাইয়া এত বড় কাজটা আমাকে ছাড়াই করে ফেলল। চাঁদনি এবার মুখটা বাঁকা করে বলল, এই গম্ভাট ছেলেটা তো কালই আমাকে কত কত অপমান করল। আমি নাকি থার্ড পারসন? আমার সাথে উনার কোনো সম্পর্ক নেই। এমনকি আমার হাতটাও ঝেড়ে ফেলে দিয়েছে। ওমায়ে তো আজ দেখছি আমার জন্য দরদ উতলে উতলে পড়ছে। হঠাৎ করে একদিনের মধ্যেই এত রাতারাতি পরিবর্তন। ব্যাপারটা আমায় খুব ভাবাচ্ছে। এসব ভাবতে ভাবতেই চাঁদনি শাওয়ার নিচ্ছে। প্রায় 15 মিনিট পর শাওয়ার শেষে চাঁদনির হঠাৎ হুঁশ আসে, সে ড্রেস ছাড়াই ওয়াশরুমে ঢুকে গেছে। চাঁদনি ওর শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে তর্জনী আঙুলটা মুখে পুরে মুখটা ছোট করে দাঁড়িয়ে আছে। সে ভেবেছে মাহিন এখনো রুমে আছে, তাই সে সাহস করছে না রুমের ভিতর ঢুকার। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চাঁদনি সাহস করে ওয়াশরুমের দরজাটা খুলে পুরো রুমটায় চোখ বুলিয়ে দেখল। রুমে কাউকে দেখতে না পেয়ে চাঁদনি একটা ক্লোজ আপ হাসি দিয়ে রুমের ভিতর ঢুকে পড়ল। টাওয়ালটা টাইট করে ধরে চাঁদনি বেডের সামনে আসতেই অবাক হয়ে গেল, কারণ ওর বেডের উপর একটা গোলাপি রঙের সালোয়ার স্যুট পরে আছে। দূর থেকেই ড্রেসটা চাঁদনির মন কেড়ে নিয়েছে। সাদা স্টোনের হালকা কাজ আছে ড্রেসটাতে। চাঁদনি ড্রেসটা হাতে নিয়েই মুচকি হাসি দিয়ে ঠোঁটটা প্রসারিত করে ফেলল। দেখেই বোঝা যাচ্ছে চাঁদনির ড্রেসটা খুব পছন্দ হয়েছে। হঠাৎ কি মনে করে চাঁদনি মুখটা কালো করে ড্রেসটা খাটের উপর ছুঁড়ে মারল আর আয়নার দিকে তাকিয়ে মুখে একটা মলিন হাসি দিয়ে মিনমিন করে বলল, বিধবাদের আবার রঙ্গচঙ্গে ড্রেস। নূর, আপনি যাওয়ার সময় তো আমার জীবনের সব রঙ্গই কেড়ে নিলেন, আর সাদা কাপড়ে জড়িয়ে গেলেন আমায়। তাই এখন আমি সাদাতেই অভ্যস্ত। চাঁদনি পিছনে ঘুরে কাবার্ড থেকে একটা সাদা রঙের সালোয়ার স্যুট বের করে হাতে নেয়। অমনি দরজা খোলার কটকট আওয়াজ চাঁদনির কানে ভেসে আসল। চাঁদনি তাড়াতাড়ি করে টাওয়ালটা ওর শরীরে ভালো করে জড়িয়ে নিল। চাঁদনি পিছন ফিরে দেখল মাহিন দুহাত দিয়ে ওর দু চোখ ঢেকে দরজার কাছে দাঁড়িয়ে আছে। চাঁদনি চোখ মুখ লাল করে মাহিনকে কিছু বলতে যাবে, তার আগেই মাহিন চাঁদনিকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে উঠল, চাঁদ পাখি, তাড়াতাড়ি করে বেডে রাখা ড্রেসটা পরে নিচে চলে এসো। সবাই খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। এক্সকিউজ মি, আপনার সাহস হয় কি করে আমাকে চাঁদ পাখি বলে ডাকার? শুধু আমার বরই আমাকে চাঁদ পাখি বলে ডাকে। আর আপনি জানেন না, কারো রুমে পারমিশন ছাড়া ঢুকা যায় না। এখনই আমার রুম থেকে বের হয়ে যান বলছি। বেশরম ছেলে কোথাকার। বলা নেই কওয়া নেই, হুট করে আমার রুমে ঢুকে পড়েছে। ভালো করে শুনে নিন, আমি একজন বিধবা নারী। আপনার সাহস হয় কি করে আমাকে কালারফুল ড্রেস পরতে বলার? আজব, তোমার বর তো স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি জীবিত মানুষকে মৃত বানিয়ে দিলে। তোমাকে চাঁদ পাখি বলে ডাকার অধিকার শুধু আমার। আর আমি আমার বউয়ের রুমে পারমিশন নিয়ে ঢুকব কেন? আমার যখন ইচ্ছে তখনই ঢুকে পড়ব। শুনো চাঁদ পাখি, আমার সাহস বরাবরই বেশি। আমি তো এখনো বেশরমের কিছুই দেখাইনি। তুমি চাইলে আমি এখনই চোখটা খুলে। এই না না, আপনি একদম চোখ খুলবেন না। আমি কিন্তু আপনার চোখ উপড়ে ফেলব। ও হাইসি, ওকে ডান, আমি আমার চোখ থেকে হাত সরাচ্ছি। তুমি এসে আমার চোখগুলো উপড়ে দেখাও। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? আপাতত তেমন কিছুই চাইছি না। শুধু বেডের উপর রাখা ড্রেসটা পরে নিচে চলে এসো। কতবার বলবো বিধবারা রঙ্গচঙ্গে ড্রেস পরে না? কতবার বলবো আমি এখনো মরিনি? আমি বেঁচে আছি। আমার নূর চিরতরে চোখ বুজে নিয়েছে। আপনি কখনো আমার নূর হতে পারবেন না। কে বলল পারবো না? আমি নূর হয়ে দেখিয়ে দিব। সেটা আদৌ সম্ভব না। অসম্ভব কিছুই না।
আপনি কি চ্যালেঞ্জ করছেন? ধরে নিতে পারো। দিবা স্বপ্ন দেখছেন। মাহিন চোখে হাত রেখেই একটু একটু করে সামনে এগুতে লাগল। এগুতে এগুতে মাহিন একদম চাঁদনির কাছাকাছি চলে আসল। চাঁদনি টাওয়ালটা দুহাতে চেপে ধরে পিছু হাঁটতে হাঁটতে একেবারে দেয়ালের সাথে লেগে গেল। মাহিন বেড থেকে ড্রেসটা হাতে নিয়ে চাঁদনির গায়ে জড়িয়ে ধরে চাঁদনির কানে ফিসফিস করে বলল, তুমি যদি নিজ থেকে ড্রেসটা না পরো, তবে আমি বাধ্য হব তোমাকে নিজ হাতে ড্রেসটা পরিয়ে দিতে। ফতাফত বলে ফেলো তুমি কোনটা চাও। একথা বলেই মাহিন চাঁদনির কানে একটা কামড় বসিয়ে দিল। চাঁদনি চোখ মুখ খিচে রেখেছে। টাওয়ালটা আরো শক্ত করে চেপে ধরেছে সে। মাহিনের ফিসফিসিয়ে বলা কথাগুলো চাঁদনির পুরো শরীরে কাঁপন তুলে দিচ্ছে। মাহিনের দেওয়া বাইটটা চাঁদনির মধ্যে উত্তেজনার সৃষ্টি করছে। মাহিন এবার চোখ থেকে হাতটা সরিয়ে চাঁদনির থুতনিটা উঁচু করে গোলাপি ঠোঁটগুলোর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি দিবা স্বপ্ন দেখছি না চাঁদ পাখি। কিছু দিন পর তুমি আমাকে নিয়ে দিবা স্বপ্নে দেখবে। সারাক্ষণ আমাকে চোখে চোখে হারাবে। চাঁদনি চোখগুলো বড় বড় করে মাহিনের দিকে তাকিয়ে আছে। চাঁদনি মাহিনের হাত থেকে সালোয়ার স্যুটটা কেড়ে নিয়ে মাহিনকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনির ছুটাছুটি দেখে মাহিন জোরে একটা হাসি দিয়ে ওয়াশরুমের দরজায় হালকা ধাক্কা দিয়ে বলল, চাঁদ পাখি তুমি কিন্তু প্রথম চ্যালেঞ্জেই আমার কাছে হেরে গেলে। আমার দেওয়া ড্রেসটাই তোমাকে পরতে হলো। আর শুনো, ওয়াশরুম থেকে বের হয়ে শুধু শুধু কাবার্ড খুলে সাদা ড্রেস খুঁজতে যেও না, কারণ আমি সব সাদা ড্রেস কাবার্ড থেকে সরিয়ে ফেলেছি। আর সেই জায়গায় রঙ্গবেরঙের অনেক ড্রেস সাজিয়ে দিয়েছি। আমি নিচে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। চাঁদনি ড্রেস পরছে আর দাঁত কিরমির করে বলছে, মাহিন্নার বাচ্চা, তুই আমার পিছনে লেগে বড্ড ভুল করে ফেললি। চাঁদ কি জিনিস তুই হাড়ে হাড়ে টের পাবি। তোর ঘাড়ে উঠে আমি তোর ঘাড় মটকাব। কও বড় সাহস আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসেছে। দরকার হলে আমি তোর জন্য আবার আমার আগের রূপে ফিরে আসব। চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়াল। গোলাপি রঙের ড্রেসটা চাঁদনির উজ্জ্বল শ্যামবর্ণ শরীরটাতে খুব সুন্দর মানিয়েছে। চাঁদনি সাইড সিথি করে ভিজা চুলগুলো টাওয়াল দিয়ে ঝেড়ে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিল। তারপর গলায় উড়নাটা ঝুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি সিঁড়ি বেয়ে নামছে আর মনে মনে বকবক করছে কিভাবে মাহিনকে জব্দ করতে পারবে। ডাইনিং টেবিলে বসে বাড়ির সবাই হাঁ করে চাঁদনিকে দেখছে। অনেক দিন পর সবাই চাঁদনিকে রঙ্গচঙ্গা ড্রেসে দেখছে। সেলিনা চৌধুরী আর মিনার চাঁদনির থেকে চোখ সরাতে পারছে না। এই প্রথম ওরা চাঁদনিকে দেখছে। চাঁদনি দেখতে এতটা অপরূপা এটা ওদের জানা ছিল না। চাঁদনি কোনো দিকে চোখ না দিয়ে নিজের মনে বিড়বিড় করছে আর হাঁটছে। ডাইনিং টেবিলের সামনে এসে চাঁদনি কোমরে হাত গুজে দাঁড়িয়ে রইল। কারণ ডাইনিং টেবিলের একটা চেয়ারও ফাঁকা নেই। চাঁদনি এবার জায়মার টেবিলটার কাছে তেড়ে গেল। তারপর জায়মাকে টেনে হিঁচড়ে টেবিল থেকে তুলে জায়মার চেয়ারটাতে চাঁদনি বসে পড়ল। উপস্থিত সবাই বেক্কেলের মতো চাঁদনির দিকে তাকিয়ে আছে। জায়মার পাশের চেয়ারটাতেই মিনার বসেছিল। চাঁদনি মিনারের উপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বুলিয়ে মুখটা বাঁকা করে বলল, এই তুই কে রে? তোকে তো আগে কখনো আমাদের বাড়িতে দেখিনি। মিনার থতমত খেয়ে গেল চাঁদনির কথায়। শার্টের কলারটা ঠিক করে মিনার চাঁদনিকে কিছু বলতে যাবে তার আগেই জায়মা চাঁদনির কান মলে বলল, এই পাজি মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সে আমার উড বি হাজব্যান্ড, তোর জিজু। চাঁদনি এবার মিনারের দিকে তাকিয়ে জিভ কেটে নিল আর এক নিঃশ্বাসে বলতে লাগল, সরি জিজু, মাফ করবেন আমায়। আপনাকে আগে দেখিনি তো তাই এত বড় ব্ল্যান্ডারটা হয়ে গেল। মিনার একটা মুচকি হাসি দিয়ে বলল, ইটস ওকে বড় ভাবি। চাঁদনি চোখ দুটো বড় বড় করে মিনারের দিকে তাকিয়ে বলল,
আরে জিজু, আমি তো আপনার শালি, জায়মার খালাতো বোন আমি। আপনি আমাকে ভাবি ডাকছেন কেন? মিনার কিছুটা ঝুঁকে চাঁদনির কানে ফিসফিস করে বলল, জায়মা বলেছিল তুমি নাকি আগে স্বপ্ন দেখতে জায়মার দেবর তোমার বর হবে। মনে করো তোমার স্বপ্ন সত্যি হচ্ছে। সো এবার থেকে তুমি আমার ভাবি। আমার ছোট ভাই না থাকলে ও বড় ভাই কিন্তু আছে। মিনারের কথা শুনে চাঁদনির বিষম লেগে গেল। সেলিনা চৌধুরী চাঁদনির পাশে বসা ছিল। উনি তাড়াতাড়ি করে চাঁদনির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। চাঁদনি গড়গড় করে এক গ্লাস পানি শেষ করে ফেলল। সেলিনা চৌধুরী চোখ লাল করে মিনারের দিকে তাকিয়ে বলল, মিনার, তুমি চাঁদ মাকে কি বলেছ? তোমার কথা শুনেই ওর বিষম লাগলো কেন? চাঁদনি এতক্ষণে সেলিনা চৌধুরীকে চিনল। মাহিনদের বাড়িতে যখন চুরি করে গিয়েছিল তখন ড্রয়িং রুমে ঢুকেই চাঁদনি মাহিন আর সেলিনা চৌধুরীর একটা ছবি দেখেছিল। মিনার সবার দিকে তাকিয়ে একটা ডেবিল মার্কা স্মাইল দিয়ে জায়মার হাত ধরে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সেলিনা চৌধুরী হঠাৎ করে চাঁদনিকে বুকে চেপে ধরে মাথায় বিলি কাটতে কাটতে বলল, আমার চাঁদ মা তো আসলেই খুব সুন্দরী। আমার তো বেশ পছন্দ হয়েছে। আচ্ছা মা, তুমি আমার মেয়ে হয়ে থাকবে তো? চাঁদনি আগা মাথা কিছু না বুঝে জোরপূর্বক একটা হাসি টেনে মাথা নেড়ে সম্মতি জানাল। ওইদিকে মাহিন ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছে। কালো শার্টের সাথে কালো প্যান্ট, শার্টের হাতাগুলো ফোল্ড করা, হাতে একটা কালো ঘড়ি। নীলাভ চোখগুলো কি সুন্দর স্থির হয়ে আছে। ঠোঁটগুলো একদম টুকটুকে লাল হয়ে আছে। মাহিন এক হাত দিয়ে কানে ফোন ধরে রেখেছে, অন্য হাত দিয়ে ভেজা চুলগুলো ঝাড়ছে। মাহিনকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য গোসল করে এসেছে সে। মাহিনের গোসল করার কারণ চাঁদনি বুঝে গেছে। কারণ একটু আগেই চাঁদনিকে ছায়া দিতে গিয়ে মাহিন রোদে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মাহিনকে দেখেই চাঁদনির মাথায় একটা শয়তানি বুদ্ধি আটল। চাঁদনি সেলিনা চৌধুরীর শাড়ি থেকে একটা পিন খুলে চাঁদনির পাশের চেয়ারটাতে গুজে দিল। চাঁদনি জানে মাহিন এসে চাঁদনির পাশের চেয়ারটাতেই বসবে। মাহিন কথা বলতে বলতে চাঁদনির পাশের চেয়ারটা টেনে আগপাস না ভেবে ঠাস করে বসে পড়ল। চাঁদনি তো মনে মনে দারুণ খুশি। মাহিন হয়তো এখনই উহাহ করে চিৎকার দিয়ে উঠবে। টান টান উত্তেজনা নিয়ে চাঁদনি সেলিনা চৌধুরীর বুক থেকে মাথা তুলে মাহিনের দিকে তাকিয়ে একটা ডেবিল মার্কা হাসি দিল। ওইদিকে মাহিন ফোনে কথা বলছে আর স্যান্ডউইচ মুখে দিচ্ছে। চাঁদনি মাহিনের মুখের দিকে তাকিয়ে বারবার হতাশ হচ্ছে। কারণ মাহিনের কোনো রিয়েকশনই হচ্ছে না। না হাসছে না কাঁদছে, শুধু মুখ পুড়িয়ে স্যান্ডউইচ খেয়েই যাচ্ছে। চাঁদনি কিছুটা নিরাশ হয়ে মাহিনের দিকে তাকিয়ে গোপাগপ স্যান্ডউইচ গিলে যাচ্ছে। সবাই ব্রেকফাস্ট শেষ করে ডাইনিং টেবিল ছেড়ে উঠে গেল। মাহিন, চাঁদনি, আয়মন আর লাবিবা এখনো উঠেনি। লাবিবা বেকুবের মতো তাকিয়ে তাকিয়ে চাঁদনির খাওয়া দেখছে। চাঁদনি এমনভাবে খাচ্ছে যে পুরো মুখে স্যান্ডউইচের মেয়োনিজ লেগে আছে। আর আয়মন গালে এক হাত দিয়ে লাবিবাকে দেখছে। মাহিন এবার ফোনটা কান থেকে সরিয়ে টেবিলের উপর রেখে চাঁদনির দিকে তাকিয়ে দেখল চাঁদনির পুরো মুখে মেয়োনিজ মাখো মাখো করছে। মাহিন খিলখিল করে হেসে ওর হাত দিয়ে চাঁদনির মুখটা মুছে দিল আর হাতে লাগা মেয়োনিজগুলো চেটে পুটে খেয়ে নিল। আয়মন, লাবিবা আর চাঁদনি চোখ বড় বড় করে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন সবার দিকে তাকিয়ে বলল, আমি কি এলিয়েন? এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা। মাহিন এবার ওর চেয়ারের নিচ থেকে সেফটি পিনটা বের করে চাঁদনির চোখের সামনে ধরে বলল, বাহ চাঁদ পাখি, তোমার তো দারুণ বুদ্ধি। আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য খুব ভালো একটা প্ল্যান করেছ। তবে এটা ভেবে দুঃখ হচ্ছে যে তোমার প্ল্যানটা মাঠেই মারা গেল। শুনো চাঁদ পাখি, মাহিন চৌধুরীর সাথে তুমি যতবারই পাঙ্গা নিবে ততবারই ব্যর্থ হবে। চাঁদনি দাঁত কিরমির করে টেবিল ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওইদিকে আয়মন,
মাহিন আর লাবিবা হাসিতে ফেটে পড়ল। মাহিন আয়মনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, বুঝলি আয়মন, তোর বোনটা কিন্তু অনেক শেয়ানা। তবে আমিও কম যাই না। তোর বোনকে আমার কাছে হার মানতেই হবে। আয়মন কিছু বলতে যাবে তার আগেই কারো হাঁটার আওয়াজে আয়মন সিঁড়ির দিকে তাকালো। অমনি সে দেখতে পেল চাঁদনি কাঁধে ব্যাগ ঝুলিয়ে কায়রাকে নিয়ে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নামছে। কায়রার উঁচু হিলের আওয়াজে পুরো বাড়ি থরথর করে কাঁপছে। মাহিন ও এবার সিঁড়ির দিকে তাকালো। চাঁদনির এই উড়নচণ্ডী রূপ দেখে মাহিনের বুঝা হয়ে গেছে চাঁদনি খুব রেগে আছে আর হসপিটালে যাওয়ার জন্য কায়রাকে নিয়ে টানাটানি করছে। চাঁদনি বাড়ির সদর দরজার কাছে আসতেই পিছন থেকে মাহিন চাঁদনির হাতটা টেনে ধরল। চাঁদনি অনেক জোরাজোরি করে ও মাহিনের হাতটা ছাড়াতে পারছে না। মাহিন এবার চাঁদনিকে বুকের সাথে জোর করে চেপে ধরে কায়রাকে উদ্দেশ্য করে বলল, কায়রা তুমি হসপিটালে চলে যাও। চাঁদ পাখি কয়েকদিন হসপিটালে যেতে পারবে না। এখন সে আমার সাথে কোচিং সেন্টারে যাব। আমি চাঁদ পাখিকে ড্রপ করেই হসপিটালে যাব। কিছু সময়ের জন্য আমার চেম্বারটা তুমি সামলে রেখো। কায়রা মাহিনের কথায় সম্মতি জানিয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনি অনেক ধস্তাধস্তি করে ও মাহিনের বুক থেকে নিজেকে ছাড়াতে পারছে না। মাহিন চাঁদনিকে ওর পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরে স্লো ভয়েজে বলল, শান্ত হও চাঁদ পাখি। এভাবে জোরাজোরি করে তুমি নিজেই ব্যথা পাচ্ছ। নিজের শক্তি খুইয়ে লাভ নেই। আমার বুক থেকে এত তাড়াতাড়ি তোমার মুক্তি মিলবে না। চাঁদনি এবার কিছুটা শান্ত হয়ে গেল। মাহিন চাঁদনিকে ছেড়ে কোলে তুলে নিল। চাঁদনি মাহিনের কাঁধে দুহাত ঝুলিয়ে একদৃষ্টিতে মাহিনের চোখের দিকে তাকিয়ে আছে। মাহিন সামনের দিকে তাকিয়ে হাঁটছে। মাহিন হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসল। হঠাৎ করে একটা খালি রিকশা দেখে মাহিন এই রিকশা বলে চিৎকার দিয়ে উঠল। চাঁদনি কিছুটা অবাক হয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, রিকশা ডাকছেন কেন? আপনার গাড়ি কি নষ্ট হয়ে গেছে? মাহিন চাঁদনির দিকে কিছুটা ঝুঁকে চাঁদনির নাকে নাক ঘেঁষে বলল, গাড়ি নষ্ট হয়নি চাঁদ পাখি। এইবার থেকে রিকশায় চলাচল করব। কারণ আমার চাঁদ পাখি রিকশায় চড়তে খুব ভালোবাসে। চাঁদনি মাহিনকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। হুট করে মানুষ কিভাবে নিজেকে এতটা চেঞ্জ করতে পারে? লোহার মতো শক্ত হৃদয়টা কেমন কোমল হয়ে উঠছে। শুনেছি আগুনের স্পর্শে আসলে নাকি লোহাও গলে যায়। তাহলে কি এই মুহূর্তে আমি নিজেকে আগুনের সাথে তুলনা করতে পারি? হয়তো পারি। চাঁদনি মাহিনের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছে আর নিজেকে মনে মনে অনেক কিছুর সাথে তুলনা করছে। মাহিন চাঁদনির এই অদ্ভুত চাহনি দেখে চাঁদনিকে চোখ মেরে ফিসফিসিয়ে বলল, চাঁদ পাখি প্লিজ এভাবে তাকিও না। না হয় প্রেমে পড়ে যাবে। তোমার কিন্তু প্রেমে পড়া বারণ। মাহিনের কথায় চাঁদনি কিছুটা ভরকে গেল। সে থতথত খেয়ে চোখগুলো নিচে নামিয়ে ফেলল। রিকশাওয়ালা এতক্ষণে রিকশা ঘুরিয়ে মাহিনদের কাছে চলে এসেছে। মাহিন চাঁদনিকে কোল থেকে নামিয়ে যেই না রিকশায় বসিয়ে দিল অমনি চাঁদনি টুক করে রিকশা থেকে নেমে উল্টা পাল্টা দৌড়াতে শুরু করল। মাহিন মাথায় হাত দিয়ে রিকশায় বসে রইল। তারপর আবার রিকশা থেকে নেমে সে চাঁদনির পিছু পিছু দৌড়াতে লাগল। রিকশাওয়ালা বেকুবের মতো তাকিয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে সবই রিকশাওয়ালার মাথার উপর দিয়ে যাচ্ছে। চাঁদনি দৌড়াচ্ছে আর খিলখিল করে হেসে মনে মনে বলছে, বাছা মাহিন, দৌড়াও দৌড়াও ভালো করে আমার পিছনে দৌড়ায়। তোমাকে যদি আমি নাকানি চুবানি না খাইয়ে ছাড়ছি তো আমার নামও চাঁদ না। চাঁদনি দৌড়াচ্ছে আর পিছু তাকাচ্ছে। মাহিন চাঁদনির কাছাকাছি চলে এসেছে। আর একটু হলেই খপ করে ধরে ফেলবে। চাঁদনি বুঝে গেছে সে মাহিনের সাথে দৌড়ে পারবে না। তাই সে ঠাস করে নিচে বসে পায়ে ধরে ন্যাকা কান্না জুড়ে দিল। আমার পাটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল গো।
সামনে একটা আইসক্রিম পার্লার দেখে লোভ সামলাতে না পেরে দৌড়াচ্ছিলাম। এখন তো দেখি আমার পাটাই ভেঙে গেল। আমার আজ আর আইসক্রিমও খাওয়া হবে না, কোচিংয়েও যাওয়া হবে না। এখন তো আর নূর নেই যে আমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরবে। ওইদিকে মাহিন পেরেশান হয়ে গেছে চাঁদনির ন্যাকা কান্না দেখে। সে পারছে না, নিজেই কান্না করে দেয়। মাহিনের চোখে পানি টলমল করছে। মাহিন নিচে বসে চাঁদনির পায়ে যেই না হাত দিল অমনি চাঁদনি মাহিনের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে ন্যাকা কান্না করে বলল, মা গো মা, আপনি কি জল্লাদ নাকি? দেখছেন এমনিতেই আমার পায়ে ব্যথা, তার উপর আপনি আপনার লোহার মতো শক্ত হাত দুটো আমার পায়ের উপর চেপে ধরেছেন। আল্লাহ গো, আমি কোনো জল্লাদের পাল্লায় পড়লাম। মাহিন কোনো কথা না বাড়িয়ে চাঁদনিকে কোলে তুলে নিল। ছলো চোখ নিয়ে মাহিন চাঁদনির দিকে তাকিয়ে বলল, প্লিজ কেঁদো না চাঁদ পাখি। তোমার কান্না কান্না মুখটা আমার মনের ক্ষতগুলো প্রবলভাবে বাড়িয়ে দেয়। তোমার আইসক্রিম খেতে ইচ্ছে হলে আমাকে বলতে, আমি পুরো আইসক্রিম পার্লার তোমার সামনে এনে হাজির করতাম। চাঁদ পাখি, তোমাকে আর কতবার বলবো আমিই তোমার নূর। তুমি না বললেও আমি তোমাকে কোলে তুলে নিতাম। তুমি চিন্তা করো না চাঁদ পাখি, তোমার আইসক্রিম খাওয়াও হবে আর কোচিংয়ে যাওয়াও হবে। এই মাহিন থাকতে তোমার কোনো কাজই অপূর্ণ থাকবে না। তবে এটা ভেবে খুব খারাপ লাগছে যে আমি তোমার মনের কথা বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে হয়তো তোমাকে এভাবে ছুটাছুটি করে এসে পায়ে আঘাত পেতে হতো না। চাঁদনি তো মনে মনে ব্যাপক খুশি। ঈষৎ এই গম্ভাট মাহিনটা আমার সব কথা বিশ্বাস করে নিল। বাহ চাঁদ বাহ, তুই তো খুব ভালো অভিনয় করতে পারিস। তোর তো ডক্টর না হয়ে অভিনেত্রী হওয়ার কথা ছিল। নূরটা কেন যে অভিনয় ছেড়ে আমাকে ডক্টর হতে বলল আল্লাহ মালুম। বাছা মাহিন, আজ তোমার পায়ের 12টা বাজাব। আমাকে কোলে নিয়ে নিয়ে তোমাকে আজ পুরো এলাকা ঘুরতে হবে। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তুমি হাড়ে হাড়ে টের পাবে। চাঁদনি আবার ন্যাকা কান্না করে বলল, প্লিজ আমাকে আইসক্রিম পার্লারটাতে নিয়ে যান। আমার আইসক্রিম খেতে খুব মনে চাচ্ছে। কত বছর আইসক্রিম খাই না, থুড়ি কতদিন আইসক্রিম খাই না। আগে হসপিটালে যাব, তারপর না হয় আইসক্রিম পার্লারে যাব। মাহিনের কথা শুনে চাঁদনির অন্তর আত্মা শুকিয়ে আসল। চাঁদনি এবার মনে মনে বলতে লাগল, বাপরে বাপ, এ তো দেখি আমার চেয়ে বড় শেয়ানা। উনি যদি এখন সত্যি সত্যি আমাকে হসপিটালে নিয়ে যায় তাহলে তো আমার সব মিথ্যা ফাঁস হয়ে যাবে। আমার প্ল্যানটা মাঠেই মারা যাবে। না বাবা না, আমি আর হারতে পারবো না। এমনিতেই সকালে একবার উনার কাছে হেরেছি, এবার আমি জিতাই ছাড়ব। যে করেই হোক আমাকে এখনই সবটা হ্যান্ডেল করতে হবে। চাঁদনি একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, হসপিটালে যেয়ে কি হবে? পায়ে তো হালকা একটু চোট পেয়েছি। কোচিং অবধি একটু কষ্ট করে আমাকে কোলে করে পৌঁছে দিন, তাহলেই হবে। ছাতার মাথা আইসক্রিম আমার খেতে হবে না। বাড়িতে গিয়ে জায়মার ফালতু রেসিপিওয়ালা নোনতা আইসক্রিম খেয়ে আইসক্রিম খাওয়ার শখ মিটিয়ে নিব। আপনি এখন তাড়াতাড়ি করে আমাকে কোচিংয়ে নিয়ে যান। কিছুদিন পরেই আমার এক্সাম। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে তো আর চলবে না। চাঁদনির কাঁপাকাঁপি দেখে মাহিন অলরেডি বুঝে গেছে চাঁদনি এতক্ষণ অভিনয় করছিল। মাহিন বুঝে ও না বুঝার ভান ধরে বলল, চাঁদ পাখি, তুমি এত কাঁপাকাঁপি করছো কেন? হসপিটালে যেতে তোমার সমস্যা কি? আর এক্সাম নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। আমি আছি তো নাকি? তুমি এমন ভান করছো মনে হচ্ছে হসপিটালে গেলে তোমার গোপন কিছু ফাঁস হয়ে যাবে। চাঁদনি আরেকটা শুকনো ঢোক গিলে মনে মনে বলল, এই রে, এই হতচ্ছাড়াটা কি সব বুঝে ফেলল নাকি? ধুর বাবা, কাঁপাকাঁপি করার আর টাইম পেলাম না আমি। কেন যে মিথ্যা কথা আমি কিছুতেই বলতে পারি না। আর এই জন্যই হয়তো নূর অভিনয় ছেড়ে আমাকে ডক্টর হতে বলেছে। এখন এত কিছু ভেবে লাভ নেই বাপু। গম্ভাট মাহিনটাকে কিভাবে মিথ্যার জালে ফাঁসিয়ে শাস্তি দিতে পারবো আমি বরং এইটা ভাবি।
চাঁদনি এবার গলাটা ঠিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, গোপন কিছু ফাঁস হবে এর মানে কি? কখন থেকে কি সব যাতা বলে যাচ্ছেন? আমি তো জাস্ট এমনি বলছিলাম। আসলে কিছু দিন বাদেই তো আমার এক্সাম। একটা কোচিং ক্লাসও মিস করা যাবে না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। কোচিং ক্লাস হয়তো এতক্ষণে শুরুও হয়ে গেছে। এখন হসপিটালে গেলে তো আরো লেট হয়ে যাবে, তাই না? এর চেয়ে বরং আপনি আমাকে কোলে নিয়ে কোচিং সেন্টারের রাস্তায় মোড় নিন। চাঁদনি যে মাহিনকে নাকে খড় দেওয়ার ব্যবস্থা করেছে মাহিন এবার স্পষ্ট বুঝে গেছে। মাহিন মুচকি হাসি দিয়ে মনে মনে বলছে, চাঁদ পাখি, তুমি হয়তো শাস্তি ভেবে তোমাকে কোলে করে কোচিং সেন্টার অবধি পৌঁছে দেওয়ার কথা বলছো, অথচ আমি এটাকে তোমার ভালোবাসার অত্যাচার ভেবে খুশি হচ্ছি। তোমাকে কোলে নিয়ে আমি পুরো পৃথিবী পায়ে হেঁটেও ক্লান্ত হব না। হাঁটতে হাঁটতে পা দুটো খসে গেল ও হয়রান হব না। উল্টো এটা ভেবে স্বস্তির শ্বাস ফেলব যে আমি তোমাকে বুকে নিয়ে জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছি। তোমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি বুক ফাটা তীব্র আর্তনাদ সহ্য করে নিয়েছি। জুতো ক্ষয় করে পিচ ঢালা কালো রাস্তাকে লাল রঙে রঙিন করেছি। মোট কথা, তোমার ভালোবাসার অত্যাচার সহ্য করতে আমি এক পায়ে রাজি। মাহিন আর কোনো কথা না বাড়িয়ে চাঁদনিকে কোলে নিয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনি শুকনো ঢোক গিলে মাহিনকে বলল, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাবেন না। আমার পা ঠিক আছে তো, শুধু একটুখানি ব্যথা পেয়েছি। কোচিং এ গিয়ে ডক্টরস রুম থেকে পায়ে একটু বাম মালিশ করলেই হবে। আমি তো নিজেই ডক্টর, কোনো ব্যথায় কি করতে হবে সেটা আমি ভালোভাবেই বুঝি। চাঁদনি এসব বলছে আর মাহিনের কোল থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে। মাহিন মুখে তালা ঝুলিয়ে সামনের দিকে তাকিয়ে হেঁটে চলছে। রাস্তার পাশে একটা আইসক্রিম পার্লার দেখে মাহিন হুট করে পার্লারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর দুটো আইসক্রিম অর্ডার করে চাঁদনির দুহাতে ধরিয়ে দিল। চাঁদনি অবাকের সাথে সাথে খুশিও হল। আইসক্রিম দুটো দুহাতে নিয়ে চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ স্মাইল দিল। মাহিন চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, আমার চাঁদ পাখি আইসক্রিম খেতে চেয়েছে আর আমি কিনা ওকে আইসক্রিম না খাইয়েই চলে যাব। আপনার জন্য তো আমার জান ও হাজির ম্যাডাম। সেখানে ঠুনকো আইসক্রিম কিছুই না। চাঁদনি একটা মলিন হাসি দিয়ে মাহিনের দিকে তাকিয়ে রইল। মাহিনের মাঝে নূরের উপস্থিতি চাঁদনি ভীষণভাবে টের পাচ্ছে। সকালের কড়া রোদে মাহিন চাঁদনিকে কোলে নিয়ে হাঁটছে। পায়ে হেঁটে কোচিংয়ে পৌঁছাতে কমচে কম 20 মিনিট তো লাগবেই। মাহিনের পুরো শার্ট ঘামে ভিজে গেছে। পুরো শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছে। ওই দিকে চাঁদনি দুটো আইসক্রিমই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। প্রথমে ডান হাতের আইসক্রিমটাতে একটা বাইট দিচ্ছে, তারপর বাম হাতের আইসক্রিমটাতে একটা বাইট দিচ্ছে। চাঁদনির এখন কোনো দিকে মনোযোগ দেই। সে কখন দুটো আইসক্রিম সমানভাবে শেষ করবে ওই চিন্তায় আছে। ছোট বাচ্চাদের মতো চাঁদনি পুরো মুখে আইসক্রিম লাগিয়ে খাচ্ছে। মাহিন এসব দেখছে আর হাসছে। চাঁদনি কিছুক্ষণ পর পর চোখ দুটো লাল করে মাহিনের দিকে তাকাচ্ছে। মাহিন ভয় পেয়ে কিছুটা সময়ের জন্য হাসি চেপে রাখছে। রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদনি আর মাহিনকে দেখছে। এতে দুজনেরই কোনো হেলদুল নেই। দুজন দুজনের মাঝেই ডুবে আছে। কে কি ভাবল, জাস্ট ডোন্ট কেয়ার। প্রায় 20 মিনিট পর হাঁটতে হাঁটতে মাহিন কোচিং সেন্টারের সামনে চলে আসল। এতক্ষণ পায়ে ব্যথার অভিনয় করতে করতে চাঁদনির বড্ড বোরিং লাগছে। তাই সে লাফ দিয়ে মাহিনের কোল থেকে নেমে ব্যাগ আর উড়না ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। মাহিন কোমরে হাত দিয়ে চাঁদনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে মুখটা ছোট করে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি পায়ে ব্যথা পেয়েছি, কোনো অভিনয় করিনি।
আসলে পাটা ভেঙে গেছে কিনা সেটা চেক করার জন্য আপনার কোল থেকে লাফ দিয়েছি। আমার কি মনে হয় জানেন, আপনার কোলে জাদু আছে। না হয় দেখুন না, আপনার কোল থেকে নামার পরই আমার পাটা কি সুন্দর ভালো হয়ে গেছে। চাঁদনি এবার 2 কদম পিছনে দিয়ে বলল, দেখুন দেখুন আমি কি সুন্দর হাঁটা চলা করতে পারছি। হাঁটতে কোনো প্রবলেমই হচ্ছে না। চাঁদনি এ কথা বলে যেই না পিছনে ফিরে দৌড় দিতে যাবে অমনি মাহিন চাঁদনির হাতটা ধরে ফেলল। হেঁচকা টান দিয়ে মাহিন চাঁদনিকে সামনে ঘুরিয়ে ফেলল। মাহিন চাঁদনির থুতনিটা উপরে তুলে মুখে লেগে থাকা আইসক্রিমগুলো ওর জিহ্বা দিয়ে চেটে নিল। চাঁদনি চোখ মুখ খিচে রেখেছে। মাহিন এমন কিছু করবে চাঁদনির ভাবনার বাহিরে ছিল। চাঁদনির মুখে লেগে থাকা আইসক্রিমগুলো চেটে নিয়ে মাহিন চাঁদনির মুখটা ওর হাত দিয়ে মুছে দিল। তারপর চাঁদনির হাতটা ছেড়ে দিল। চাঁদনি পিছু ফিরে কোচিং রুমের দিকে 2 কদম বাড়িয়ে আবার যেন কি মনে করে পিছু ফিরে তাকাল। মাহিন বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। ঘামে মাহিনের কালো শার্টটা গায়ের সাথে লেগে আছে। ঘামে পুরো মুখটা তৈলাক্ত হয়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মাহিনকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তারপর ও সে মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। কেন যেন মাহিনের বিষণ্ণ মুখটা চাঁদনির বুকে ব্যথা তুলে দিচ্ছে। ব্যথাটা খুব প্রখর, ছাড়তেই চাইছে না। মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মাহিনকে ছুঁতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা সারবে না। একেই হয়তো বলে অদৃশ্য মনের অসুখ। চাঁদনি আর নিজেকে সামলাতে পারল না। এক ছুটে মাহিনের সামনাসামনি এসে দাঁড়িয়ে পড়ল। ওদের দুজনের মাঝখানে মায় 1 আঙ্গুল ফাঁক আছে। চাঁদনি ওর উড়োনার আঁচলটা হাতে নিয়ে মাহিনের মুখে জমে থাকা ঘামগুলো খুব যত্ন করে মুছে দিচ্ছে। মাহিন চোখ বন্ধ করে রেখেছে। মুখের ঘামগুলো মুছা শেষে চাঁদনি মাহিনের নেতিয়ে যাওয়া শার্টের কলারটা উঁচু করে ঠিক করে দিল। শার্টের প্রথম বোতামটা খুলে মাহিনের বুকের কালো তিলটায় জমে থাকা ঘামগুলো উড়না দিয়ে মুছে দিল। তারপর আবার শার্টের বোতামটা লাগিয়ে দিল। এলোমেলো চুলগুলো হাত দিয়ে সেট করে দিল। মাহিন এক দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি ওর দৃষ্টি সংযত করে কিছুটা লজ্জা পেয়ে পিছু ঘুরে হাঁটা শুরু করল। মাহিন একটা মৃদু চিৎকার দিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি দুপুর 3টা বাজে তোমার কোচিং শেষ হবে। আমি এসে তোমাকে ড্রপ করে নিয়ে যাব। আমি না আসা পর্যন্ত তুমি 1 পাও গেইটের বাইরে দিবে না। চাঁদনি পিছু ফিরে মাহিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে আবার সামনে হাঁটা ধরল। মাহিন খুশিতে 1 লাফ দিয়ে চিৎকার দিয়ে বলল, ইয়েস, আমি একটু একটু করে চাঁদ পাখির মনে জায়গা করতে পারছি। নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হচ্ছে। ভালোবাসি চাঁদ পাখি, খুব 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 ভালোবাসি। মাহিনের চিৎকারের আওয়াজ চাঁদনির কান পর্যন্ত পৌঁছে গেছে। চাঁদনি একটা শয়তানি হাসি দিয়ে মিনমিন করে বলল, মাহিন্নার বাচ্চা, যা লাফালাফি করার এখনই করে নে। রাতে তো পায়ের ব্যথায় উহাহ করবি। চাঁদের সাথে পাঙ্গা নেওয়ার মজা তখন হাড়ে হাড়ে টের পাবি। তোর ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। এসব বলতে বলতেই চাঁদনি ক্লাসরুমে ঢুকে গেল। মাহিন এবার পিছু ফিরে মুখে ভুবন ভুলানো হাসি ঝুলিয়ে সামনে হাঁটা ধরে। রাস্তার কাছে আসতেই একটা খালি রিকশা পেয়ে মাহিন রিকশাতে উঠে পড়ে। চাঁদনি ক্লাসরুমে গালে হাত দিয়ে বসে আছে। কোচিং ক্লাসের কাউকেই সে চিনে না। স্যারদের ক্লাসগুলো ওর তেমন ভালো লাগছে না। প্রত্যেকটা বিষয় ওর কাছে খুব কঠিন লাগছে। কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। হঠাৎ করে একজন টিচার এসে সব স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলল, ল্যাবে যেতে। ওইখানে প্র্যাকটিক্যালি মানুষের দেহের প্রত্যেকটা অপারেশনের ধারণা দেওয়া হবে। চাঁদনি মুখটা কালো করে ক্লাসরুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে 2 তলায় উঠে গেল। পুরো 2 তলা জুড়ে একটা ল্যাব। ল্যাবে ঢুকেই চাঁদনির মুখটা হা হয়ে গেল।
বিশাল বড় ল্যাব রুমটা। হাজার হাজার টুল বিছানো আছে ল্যাবটাতে। প্রত্যেকটা টুলের সামনে অপারেশনের অনেক বড় বড় যন্ত্রপাতি সাজানো আছে। সাথে হরেক রকমের মেডিসিনও আছে। দেখে মনে হচ্ছে ইয়া বড় একটা মেডিসিনের ফার্মেসি। চাঁদনি ভয়ে একটা শুকনো ঢোক গিলল। চাঁদনি ল্যাবে ঢুকে যেই না সামনে কদম বাড়ালো অমনি আচমকা সামনে এসে একজন লোক দাঁড়িয়ে পড়ল। চাঁদনি নিচ থেকে চোখ খুলে যেই না উপরের দিকে তাকালো অমনি সে সাদমানকে ওর সামনে দেখতে পেল। সাদমান মুখে একটা মুচকি হাসি ঝুলিয়ে চাঁদনির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, হেই সানমুন, তুমি এখানে? চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, কোচিং করতে আসলাম, কালই ভর্তি হলাম এখানে। কিন্তু আপনি এখানে কি করছেন? এই কোচিং সেন্টারটা আমার মামুর। দেশে আসার পর থেকেই মামু অনেক রিকোয়েস্ট করছে উনার কোচিং সেন্টারে টিচার হিসেবে জয়েন করতে। যেহেতু আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাই আমি ও আর বারণ করতে পারিনি। বিলিভ মি সানশাইন, আমি ভাবতেই পারিনি তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে। তুমি মেবি এমবিবিএস ডক্টর হতে চাও, এম আই রাইট? হুম, হতে চাই, প্রবলভাবে চাই। খুব ভালো ডিসিশন, আমি তোমাকে হেল্প করব। যে কোনো প্রবলেমে আমাকে পাশে পাবে। ইটস ওকে, আমি একাই পারবো সব হ্যান্ডেল করতে। সাদমান মাথাটা নিচু করে মুখটা কালো করে বলল, ওই দিনের জন্য আম এক্সট্রিমলি সরি সানমুন। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। বিশ্বাস করো, ওই দিনের পর থেকে আমি একটুও শান্তি পাইনি। বারবার তোমাকে সরি বলার জন্য মনটা ছটফট করছিল। আসলে আমার একদম উচিত হয়নি তোমার মতামত না জেনে তোমাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফালানোর। ইটস ওকে। এটা ভেবে খুব ভালো লাগছে যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আই হোপ নেক্সট টাইম আপনি এমন ভুল করবেন না। আসলে একতরফা কোনো কিছুই ঠিক না। জানি সানমুন, একতরফা কোনো কিছুই বৈধ না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার কারণে তোমার আর কোনো ডিস্টার্ব হবে না। তোমার আপুই না থাকলে আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু হতে আমার কোনো আপুই নেই। থ্যাংক ইউ সো মাচ সানমুন। প্র্যাকটিসের সময় অলরেডি হয়ে গেছে, তুমি তোমার জায়গায় বসে পড়ো। চাঁদনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মাঝখানের সারিতে বসে পড়ল। একে একে সবাই নিজেদের জায়গায় বসে পড়ল। আর সাদমান ও ওর ক্লাসে মনোযোগ দিল। মাহিন হসপিটালে এসে পৌঁছে গেছে। আজ মাহিনকে খুব ফুরফুরা লাগছে। রিকশাওয়ালাকে ৫০ টাকার জায়গায় ৫০০ টাকার নোট ধরিয়ে দিয়েছে। রিকশাওয়ালা খুশিতে ৩২ পাটি বের করে হাসছে। হসপিটালে ঢুকেই মাহিন ওর চেম্বারের দিকে দৌড়াতে লাগল। চেম্বারে হয়তো এতক্ষণে রোগীদের লাইন পড়ে গেছে। চেম্বারের সামনে এসেই মাহিন মাথায় ২ হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। রোগীদের ডাবল লাইন পড়ে গেছে। মাহিন আর দেরি না করে চেম্বারে ঢুকে গেল। ফোরফোর করে রোগী দেখা শুরু করে দিল। কায়রা ও মাহিনকে হেল্প করছে। দুজনেই ওদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর ৩টা। চাঁদনির ক্লাস শেষ। কোচিং রুমের সামনে দাঁড়িয়ে আছে সে। মাহিনের আসার সাথে এখনো খবর নেই। কোচিং সেন্টারটা পুরো ফাঁকা। যে যার মতো বাড়িতে চলে গেছে। চাঁদনি বুকে দুহাত গুজে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে মাহিনকে পেলেই খুন করে ফেলবে। কিছুক্ষণ কোচিং রুমের সামনে দাঁড়িয়ে থাকার পর চাঁদনির আগে ফুঁসতে ফুঁসতে গেইটের সামনে চলে আসে। হুট করে সাদমান এসে চাঁদনির সামনে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি কিছুটা ভয় পেয়ে কেঁপে উঠল। সাদমান একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হেই সানমুন, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বাড়ি যাবে না? কেউ একজন বলেছিল আমাকে পিক করতে আসবে, কিন্তু এখনো আসেনি। তোমার যদি কোনো আপুই না থাকে তাহলে আমি তোমায় ড্রপ করতে পারি। নো থ্যাঙ্কস, উনি চলে আসবে। আসলে একা একটা মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা সেফ না, তাই বলছিলাম।
চাঁদনির মাথায় হুট করে একটা শয়তানি বুদ্ধি আসল। শয়তানি হাসি দিয়ে চাঁদনি সাদমানকে উদ্দেশ্য করে বলল, ওকে আমার কোনো আপই নেই, চলুন আমাকে ড্রপ করে দিন। সাদমান একটা মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ সানমুন, প্লিজ কাম। সাদমান সামনে হাঁটা ধরল। চাঁদনি ও সাদমানের পিছু পিছু হাঁটছে। মাহিনকে হয়রান করার জন্য চাঁদনি সাদমানের কথায় রাজি হয়েছে। সাদমান গাড়ির সামনে গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে দিল। চাঁদনি লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ল। সাদমান খুব খুশি খুশি মুখ করে ড্রাইভিং সিটে বসে একবার চাঁদনির দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করে দিল। মাহিন রোগী দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। রোগীদের সিরিয়াল এখনো শেষ হয়নি। রোগী দেখতে দেখতে কখন যে 10টা থেকে 3টা বেজে গেছে সেদিকে মাহিনের খেয়াল নেই। হুট করে মাহিনের চোখ পড়ল সামনে ঝুলে থাকা দেয়াল ঘড়িটার দিকে। ঘড়িতে রাত 3টে বেজে 10 মিনিট বাজছে। মুহূর্তেই মাহিনের ক্লান্ত মুখটা আরো চুপসে গেল। সে আর 1 মিনিটও দেরি না করে চেম্বার থেকে দৌড়ে বের হয়ে গেল। রিসিপশনে গিয়েই মাহিন রিসেপশনিস্টকে বলে দিল যেসব রোগীদের সিরিয়াল এখনো বাকি আছে তারা যেন কাল চলে আসে। ওদের চেক আপ কাল করা হবে। মাহিন রিসিপশন থেকে দৌড়ে গাড়িতে বসে পড়ল। এখন রিকশা করে যাওয়ার সময় নেই। রিকশা অনেক ধীর গতিতে চলে। এই মুহূর্তে মাহিনের প্রয়োজন একটা রকেট, যেন এক ছুটে চাঁদনির কাছে গিয়ে পৌঁছাতে পারে। এখন না হয় রকেটের অভাবটা গাড়ি দিয়েই পুষিয়ে নেবে। মাহিন ওর গাড়িটা রকেট গতিতে ছেড়ে দিল। মাহিন গাড়ি চালাচ্ছে আর অঝরে ঘামছে। অনেকটা দেরি হয়ে গেছে। চাঁদ পাখি হয়তো একা একা দাঁড়িয়ে আছে। একার সুযোগ নিয়ে কেউ যদি আমার চাঁদ পাখির ক্ষতি করে দেয়, ভাবতেই বুকটা কেঁপে উঠছে। মাহিন এসব ভাবতে ভাবতে কোচিং সেন্টারের সামনে এসে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে কোচিং সেন্টারের গেইটের সামনে আসতেই মাহিন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। কারণ গেইটটাতে অনেক বড় একটা তালা ঝুলানো আছে। মাহিনের মাথাটা গরম হয়ে গেল। মাহিন পুরো রাস্তায় চোখ বুলিয়ে চাঁদনিকে খুঁজছে। পাগলের মতো এদিক থেকে সেদিকে ছুটি ছুটি করছে। ওর নীলাভ চোখগুলো স্থির নেই। নদীর স্রোতের মতো ওয়েল হয়ে উঠেছে। কোচিং সেন্টারের সামনে থাকা প্রত্যেকটা দোকানদারকে মাহিন চাঁদনির কথা জিজ্ঞেস করেছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না। মাহিন মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল। ওর পুরো পৃথিবী ঘুরছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে। ওইদিকে সাদমান ড্রাইভ করছে আর একটু পর পর লুকিং গ্লাস দিয়ে চাঁদনিকে দেখছে। চাঁদনি জানালার দিকে মুখ করে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আজকের হিমেল বাতাসটা চাঁদনির মন ছুঁয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখানেই থেমে যেতে। চাঁদনির বাড়ির সামনেই একটা নতুন পার্ক হয়েছে। পার্কের ভিতর ছোট একটা লেকের মতো আছে। পার্কটার সামনে আসতেই চাঁদনি সাদমানকে গাড়ি থামিয়ে দিতে বলল। সাদমান ও চাঁদনির কথা শুনে গাড়ি থামিয়ে দিল। চাঁদনি চটপট গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমেই চাঁদনি একটা ক্লোজ আপ স্মাইল দিয়ে সাদমানকে বলে, থ্যাংক ইউ আমাকে লিফট দেওয়ার জন্য। এটা তো একটা পার্ক, তোমার বাড়ি তো আরো সামনে। আসলে এখানে একটা ফ্রেন্ডের সাথে মিট করার কথা, তাই নেমে পড়েছি। আপনি আসতে পারেন। সাদমান সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে চাঁদনির দিকে একবার তাকিয়ে মৃদু হেসে চাঁদনিকে বাই বলে গাড়ি স্টার্ট করে দেয়। চাঁদনি হেলে দুলে পার্কের ভিতর ঢুকে যায়। পার্কটা খুব সুন্দর। চারিদিকে সবুজ গাছগাছালি। দোলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইডসও আছে পার্কটাতে। পার্কটার মাঝখানে অনেকগুলো পাকা রাস্তা। প্রত্যেকটা রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ। গোলাপ ফুলগুলো টগবগে লাল হয়ে ফুটে আছে। পুরো পার্কটা রকমারি ফুলের ঘ্রাণে ম ম করছে। ছোট বাচ্চারা রাইডসে চড়ছে। 5
6 বছরের পুচকি মেয়েরা দোলনায় চড়ছে আর হাসাহাসি করছে। অনেক কাপলরা হাতে হাত ধরে হাঁটাহাঁটি করছে। অনেকে কাঁধে মাথা রেখে প্রেমালাপে লিপ্ত হচ্ছে। চাঁদনি এসব দেখছে আর হেঁটে চলছে। চাঁদনির চোখ দুটো পার্কের ল্যাকটাকে খুঁজছে। কিছুক্ষণ হাঁটার পরই চাঁদনি ল্যাকটা দেখতে পেল। ল্যাকটা অনেক বড়, সমুদ্রের পানির মতোই ল্যাকটা উয়েল আর নীল। চাঁদনি খুশিতে এক লাফ দিয়ে ল্যাকটার সামনে পা গুজে বসে পড়ল। পানির স্রোতে পুরো ল্যাকটা টালমাটাল হয়ে পড়ছে। হিমেল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে পুরো শরীরকে। চাঁদনির খোলা চুলগুলো বাতাসে দুলে উঠছে। বাতাসটা চাঁদনির শরীরে কাঁটা দিয়ে তুলছে। হঠাৎ করেই চাঁদনির চোখ দুটো জলে ভরে উঠল। চাঁদনির নাকটা লাল হয়ে উঠেছে। ঠোঁটগুলো কাঁপছে। মুহূর্তেই চাঁদনির চোখ থেকে জল গড়াতে শুরু হলো। চাঁদনি হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, নূর, আমার অনেক ইচ্ছে ছিল আপনার সাথে সমুদ্র বিলাস করার, আপনার হাতে হাত রেখে সমুদ্র স্নান করার, কিন্তু আপনি আমার ইচ্ছেটা অপূর্ণ রেখেই চলে গেলেন। এই মুহূর্তে আমি আপনাকে খুব করে পাশে চাইছি। প্লিজ নূর, আপনি ফিরে আসুন। এইবার ফিরে আসলে আমি আপনাকে আর হারাতে দিব না। সারাক্ষণ আপনাকে আমার আঁচলে বেঁধে রাখব। আমি আর জেদ করব না। আমি খুব শান্ত হয়ে যাব নূর। আপনি যা বলবেন তাই শুনব। একটা বার আমাকে সুযোগ দিয়ে দেখুন। চাঁদনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে হাঁটুতে মুখ গুজে হিচকি তুলতে লাগল। হঠাৎ করেই হাসজ্জ্বল আকাশটা কালো হয়ে উঠল। সূর্যটা মেঘের আড়ালে মুখ লুকিয়ে ফেলল। পুরো আকাশ জুড়ে মেঘের দল ছুটাছুটি করছে। যে কোনো সময় মেঘগুলো বৃষ্টির ধারা হয়ে পৃথিবীতে ঝিরিঝিরি সুরে গড়াতে শুরু করবে। মাহিন রাস্তা থেকে উঠে চোখের জলগুলো মুছে চাঁদনির নাম্বারে টানা অনেকগুলো কল দিতে থাকল। বাট ওই পাশ থেকে কোনো রেসপন্স নেই। মাহিনের কলিজাটা আরো বেশি করে মোচড় দিয়ে উঠল। মাহিন এবার বাড়ির ল্যান্ডলাইনে কল দিল। কল দেওয়ার সাথে সাথেই ওই পাশ থেকে কলটা রিসিভ হয়ে গেল। মাহিন ওয়েজিত কণ্ঠে বলে উঠল, চাঁদ পাখি বাড়িতে গিয়ে পৌঁছেছে তো? না ভাইয়া, চাঁদ তো এখনো বাড়িতে আসেনি। জায়মা, তুমি সিউর তো? হ্যাঁ ভাইয়া, আমি সিউর। আমি এখনই ওর রুম থেকে ঘুরে আসলাম। রুমে কোথাও ওকে দেখিনি। কেন ভাইয়া, কি হয়েছে? না, কিছু না। আচ্ছা, আমি রাখছি। কথা বলেই মাহিন কলটা কেটে দিয়ে ফোনটা রাস্তায় ছুঁড়ে মারল। মাহিন রাগে কিছুক্ষণ ওর চুল টানছে তো কিছুক্ষণ শার্টের কলার টানছে। এক পর্যায়ে শার্টের সবগুলো বোতাম টেনে ছিঁড়ে ফেলল সে। নীলাভ চোখ দুটো লাল রং ধারণ করেছে। মাহিন আর দেরি না করে গাড়িতে উঠে পড়ল। চাঁদনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। মাহিন সাপের মতো একে বেঁকে ড্রাইভ করছে। এক হাতে চুল টানছে, অন্য হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে আছে। ওর চোখ দুটো স্থির নেই। চারপাশে চোখ বুলিয়ে সে চাঁদনিকে খুঁজছে। মাহিন হঠাৎ করে বাড়ির রাস্তায় ওর গাড়িটা ঘুরিয়ে নিল। কেন যেন চাঁদনির উপস্থিতি সে আশেপাশে টের পাচ্ছে। হুট করে একটা বড় পার্কের গেইটে চোখ পড়ল মাহিনের। মাহিন তাড়াহুড়ো করে ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থেকে নেমেই মাহিন পার্কের ভিতর হাঁটা ধরল। মাহিন পুরো উন্মাদ প্রায় হয়ে আছে। মনে হচ্ছে ওর আত্মাটা ওর শরীর থেকে খুইয়ে গেছে। মাহিনকে দেখতে বিধ্বস্ত লাগছে। শার্টের প্রতিটা বোতাম খুলে ধবধবে সাদা শরীরটা দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মাহিন প্রথম পার্কটাতে হন্য হয়ে চাঁদনিকে খুঁজছে। এমন সময় প্রবল বেগে আকাশ থেকে বৃষ্টি নেমে আসল। আকাশটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। মাহিনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। চাঁদনি আদৌ পার্কটাতে আছে কিনা মাহিনের জানা নেই। পুরো পার্কটাতে হন্য হয়ে খুঁজে মাহিন ল্যাকের কাছে চলে আসল। আচমকাই মাহিনের হার্ট দ্রুত গতিতে বিট করতে শুরু করল।
মাহিন বুকে হাত দিয়ে রেখেছে। মনে হচ্ছে হার্টটা এখনই বের হয়ে বাইরে চলে আসবে। মাহিন বুঝে গেছে চাঁদনি এখানেই কোথাও আছে। মাহিন আর দেরি না করে দৌড়ে ল্যাকের সামনে চলে আসল। মুহূর্তেই মাহিনের মুখে হাসি ফুটে উঠল। ওর অশান্ত চোখগুলো শান্ত হয়ে উঠল। বৃষ্টি এখনো কমেনি। মাহিনের ব্ল্যাক শার্টটা গায়ের সাথে চিপকে আছে। চুলগুলো একেবারে মাথার সাথে লেপ্টে গেছে। ঠোঁট দুটো টুকটুকে লাল হয়ে আছে। ওর ক্লান্তি মাখা মুখটা সতেজ হয়ে উঠেছে। চাঁদনি এখনো হাঁটুতে মুখ গুজে বসে আছে। গোলাপি রঙের ড্রেসটা ওর শরীরে লেপ্টে আছে। শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো পিঠের সাথে মিশে আছে। পিঠের ওই কালো কুচকুচে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদনি ঠান্ডায় কাঁপছে। ল্যাকের পানিগুলো বৃষ্টির পানির ছোঁয়ায় আরো ওয়েল হয়ে উঠেছে। ল্যাক পেরিয়ে চাঁদনির পায়ের কাছে এসে পানিগুলো চাঁদনির পা ছুঁয়ে যাচ্ছে। মাহিন ধীর পায়ে হেঁটে চাঁদনির পাশে বসে পড়ল। হঠাৎই চাঁদনির বুকের চিনচিনে ব্যথাটা বেড়ে গেল। চাঁদনি কান্না বন্ধ করে কাঁপা কাঁপা চোখে হাঁটু থেকে মুখ তুলে ওর পাশে তাকাল। অমনি চাঁদনি অবাক হয়ে গেল। উনার তো জানার কথা না আমি এখানে। তাহলে উনি এখানে কিভাবে পৌঁছে গেল? মনে মনে চাঁদনির ফুলা ফুলা লাল চোখগুলো দেখে মাহিনের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মাহিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বৃষ্টির পানি আর চোখের পানি মিলিয়ে যাচ্ছে। তাই চাঁদনি আজ করতে পারছে না মাহিন যে কান্না করছে। মাহিন চোখে এক রাশ জল নিয়ে চাঁদনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। চাঁদনি নির্বাক হয়ে আছে। মাহিন কান্না সিক্ত কণ্ঠে চাঁদনির কানে মিনমিন করে বলল, চাঁদ পাখি প্লিজ তুমি কেঁদো না। আমার বুকের বা পাশটাতে ভীষণ যন্ত্রণা হয়। যন্ত্রণাটা খুব তীব্র। মনে হয় এখনই নিঃশ্বাস রুদ্ধ করে আমার জানটাই নিয়ে নিবে। আমি হয়তো তোমাকে একা রেখে অনেক দূরে হারিয়ে যাব। বিশ্বাস করো চাঁদ পাখি, আমি তোমাকে একা রেখে কোথাও যেতে চাই না। আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। জীবনের অনেকটা পথ তোমার হাত ধরে পাড়ি দিতে চাই। মুক্ত হাওয়ায় দুজন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। তোমার হাত ধরে পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠে তলানিতে তাকিয়ে মৃত্যুটাকে খুব কাছ থেকে অনুভব করতে চাই। পাহাড়ের উপরে সুউচ্চ আকাশের দিকে তাকিয়ে আকাশের বিশালতাকে দু চোখ ভরে উপভোগ করতে চাই। জ্যোৎস্না রাতে তোমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করতে চাই। তুমি আমাকে যত পারো হয়রান করো। আমাকে কানে ধরে পুরো পৃথিবী ঘুরাও। দরকার হলে আমাকে সারাক্ষণ জ্বালাও, পোড়াও, মারো, কাটো, যা ইচ্ছা তা করো। তারপরও চোখ থেকে এক ফোঁটা জল ফেলো না। তুমি চাইলে হাসি মুখে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আমি তোমার মুখে খিলখিল হাসিটা দেখতে চাই। আমি সেই 4 বছর আগের চনঞ্চল চাঁদ পাখিকে দেখতে চাই, যার মুগ্ধতায় মুগ্ধ হয়ে কেউ একজন তার জীবন উৎসর্গ করেছে। মাহিন হিচকি তুলে কাঁদছে। কিছুতেই ওর কান্নার ঢেউ থামছে না। চাঁদনির চোখেও জল ভরে এলো। চাঁদনি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। চাঁদনি ও মাহিনকে জড়িয়ে ধরেছে। মাহিন এবার কিছুটা শান্ত হয়ে গেছে। চাঁদনি মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহিন চোখ বন্ধ করে চাঁদনির বুকে নিজেকে সঁপে রেখেছে। হঠাৎ করে মাহিন চাঁদনির বুক থেকে উঠে আচমকা চাঁদনিকে কোলে তুলে সামনে হাঁটা ধরল। এখনো ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা চাঁদনি আর মাহিনের শরীর ছুঁয়ে যাচ্ছে। চাঁদনি চোখ খুলে তাকাতে পারছে না। বৃষ্টির প্রতিটা ফোঁটা চাঁদনির দৃষ্টি রুদ্ধ করে রেখেছে। চাঁদনি মাহিনের কাঁধে দুহাত ঝুলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মাহিন হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়ির সামনে এসেই মাহিন চাঁদনিকে গাড়িতে বসিয়ে দেয়।
চাঁদনি দুহাত দিয়ে ওর শরীরটা ঢেকে রেখেছে, কারণ ওর ড্রেসটা বডির সাথে চিপকে আছে। মাহিন তাড়াহুড়ো করে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে গিয়ে মাহিন চাঁদনির দিকে তাকিয়ে দেখল চাঁদনি থরথর করে কাঁপছে আর দুহাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। মাহিন চট জলদি ওর শার্টটা খুলে শার্টটা ভালো করে নিংড়িয়ে চাঁদনির গায়ে জড়িয়ে দেয়। তারপর টাইট করে সিট বেল্টটা বেঁধে দেয়। চাঁদনি মাহিনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কেন যেন মাহিনের প্রতি ওর সম্মানটা দিন দিন বাড়ছে। চাঁদনির সব দিকে নিখুঁতভাবে খেয়াল রাখছে মাহিন। মাহিনের শরীরটা উন্মুক্ত হয়ে আছে। জিম করা বডিটা বৃষ্টির পানিতে আরো বেশি ঝকঝক করছে। মাহিনের বুকের ওই কালো তিলটা চাঁদনিকে খুব টানছে। চাঁদনি কিছুতেই মাহিনের থেকে চোখ সরাতে পারছে না। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে এক চোখ মেরে বলল, আমার কেয়ারনেস আর বডি দেখে আবার প্রেমে পড়ে যেও না। তোমার কিন্তু প্রেমে পড়া বারণ। চাঁদনি কিছুটা থতমত খেয়ে মাহিনের দেওয়া শার্টটা আঁকড়ে ধরে মাথাটা নিচু করে ফেলে। মাহিন আবার কি মনে করে একটা হেঁচকা টান দিয়ে চাঁদনিকে ওর বডির সাথে মিশিয়ে নেয়। তারপর চাঁদনির কপালে একটা চুমো খেয়ে বলে, চাঁদ পাখি, শুধু এই বডি না, আমার পুরোটা শরীরটাই তোমার নামে উৎসর্গ করা। আমার শরীরের প্রতিটা শিরা, উপশিরা, শ্বাস, নিঃশ্বাস, রক্ত চলাচল সবই তোমার ইশারায় চলবে। তুমি যদি বলো আমায় নিঃশ্বাস নিতে, তাহলে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিব। যদি তুমি বলো আমায় নিঃশ্বাস না নিতে, তাহলে আমি শ্বাস নেওয়া ছেড়ে দিব। নিজেকে সারা জীবনের জন্য থমকে দেব। চাঁদনি মুখটা তালাবন্ধ করে রেখেছে। এই মুহূর্তে ওর কি বলা উচিত খুঁজে পাচ্ছে না। কিছু বলার জন্য শব্দ কম পড়ে গেছে। শুধু অবাক চাহনিতে মাহিনের দিকে তাকিয়ে থাকা ছাড়া ওর কিছু করার নেই। মাহিন চাঁদনিকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। চাঁদনি মাহিনের বুকের তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি নিজেকে আর আটকাতে না পেরে মাহিনের তিলটাকে ইচ্ছেমতো নখ দিয়ে খুঁজছে। মাহিনের অনেক সুরসুরি লাগছে, তারপর ও সে চুপ করে আছে। এক পর্যায়ে চাঁদনি তিলটাকে খুঁটতে খুঁটতে লাল করে ফেলেছে। মাহিনের বুকটা খুব জ্বলছে। চোখে পানিও চলে এসেছে। চাঁদনি মুখটা উঁচু করে মাহিনের দিকে তাকিয়ে আছে। চোখে জল নিয়ে ও মাহিন চাঁদনির দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিয়ে রেখেছে। চাঁদনি বুঝে গেছে মাহিন খুব ব্যথা পাচ্ছে। তারপর ও সে হাসির আড়ালে চাঁদনির থেকে নিজের কষ্টটা আড়াল করে রাখছে। চাঁদনি আবার মাহিনের থেকে মুখ ফিরিয়ে তিলটাতে একটা গভীর চুমো এঁকে দেয়, তারপর লজ্জায় মুখটা মাহিনের বুকে লুকিয়ে নেয়। মাহিন একটা মুচকি হাসি দিয়ে চাঁদনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই ওরা বাড়ির সামনে এসে পৌঁছে গেল। মাহিন চাঁদনিকে বুক থেকে সরিয়ে যেই না গাড়ির দরজা খুলতে যাবে, অমনি চাঁদনি মাহিনের হাতটা টেনে ধরল। মাহিন কিছুটা অবাক হয়ে চাঁদনির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। চাঁদনি হুট করে ওর গায়ের জড়ানো শার্টটা মাহিনের গায়ে পরিয়ে দিল। শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে চাঁদনি মাহিনকে উদ্দেশ্য করে বলল, জিম করা সুন্দর বডিটা মেয়েদের দেখাতে খুব মন চায়, তাই না? মাহিন একটা ডেবিল মার্কা স্মাইল দিয়ে বলল, তোমার বুঝি হিংসে হয়? চাঁদনি শার্টের বোতামগুলো লাগিয়ে মাহিনকে একটা ভেঙচি দিয়ে বলল, ঈশ্বস বয়ে গেছে আমার। চলবে।